আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট্ট দাদুরা। কেমন আছো সবাই? তোমরা সবাই কেমন আছো আমাকে জানিয়ে দাও। আর এর মধ্যে আমি তোমাদের কিছু সুখবর জানাচ্ছি। সুখবরটা হচ্ছে এই, তোমরা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখছো। কেমিস্ট্রিতে এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে যতগুলা প্রশ্ন আসছে সবগুলা প্রশ্ন আমাদের ক্লাসের লেকচার থেকে হুবহু কমন পড়ছে। তোমরা দেখছো যে শিশির এবং আমি দুইজনে মিলে আমরা যে পোস্ট করছি তোমাদের শিখবো গ্রুপ প্লাস হচ্ছে এলজিপিএ গ্রুপ আছে, ওই এলজিপিএ 26 গ্রুপে ওইখানে একদম প্রত্যেকটা প্রশ্ন প্লাস তার সাথে আমাদের ক্লাসে যে টপিকটা ছিল ইভেন প্রশ্নটা সহকারে, ঠিক আছে, আমরা যেগুলা পড়াইছি ঠিক ওইভাবেই যে প্রশ্নগুলো আসছে এগুলা সুন্দর করে ডেমনস্ট্রেট করে দেওয়া আছে। তোমরা যে একটু দেখতে পারো, চাইলে আমি সেটা শেয়ারও করে দিতে পারি যে আমাদের গত বছরের অ্যাডমিশনের ক্লাসে আমরা যে টপিকগুলা পড়াইছি ভাই ওই টপিকগুলা থেকে সবগুলা প্রশ্ন কমন পড়ছে। তো এটা দেখার পরে আমাদের এত ভালো লাগছে, পরে শিশির বলল যে ভাই একটা কাজ করা যায়, আমরা এই সবগুলা শেয়ার করি ওদের সাথে এই সুখবরটা। সো আমাদের তো একটা ভালো লাগা কাজ করছে, আমাদের যারা স্টুডেন্টসরা ছিল ওরাও এটা খুব পজিটিভলি নিছে যে ভাই আপনাদের হুবহু ক্লাস নোট থেকে সবকিছু কমন। সো আমরা তো আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে সেই লক্ষ্যেই আগাবো, সেভাবেই আগাবো যাতে তোমাদের সবকিছু চলে আসে তোমাদের নাগালের মধ্যেই। আর এর মধ্যে তোমরা যারা এইচএসসি 26 আছো, তাই না, তোমাদের তো এইচএসসি পরীক্ষাই হয় নাই এখনো। তোমাদের পরীক্ষা কবে জানো? জানো দেখি, তোমরা জানো কিনা যে কবে তোমাদের এইচএসসি পরীক্ষা? তো ওই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিচ্ছ, যেহেতু পেছানোর একটা সম্ভাবনা আছে। তো আমাদের এই সময়ে বসে থাকলে চলবে না, আমাদের এর মধ্যেই নিজেদেরকে প্রস্তুত করে ফেলতে হবে। খেয়াল করো, আজকের লেকচারের যে টপিক সেটা বুয়েট 26-এর সম্ভাব্য প্রশ্ন সমাধান। বুয়েট 26-এর সম্ভাব্য প্রশ্ন সমাধান, যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। ভাইয়া আমরা তোমাদেরকে পড়ানোর আগে তোমাদেরকে এতটুকু প্রিপেয়ার করি, তোমাদের মাথায় আমরা সেট করে দেই যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। এই জায়গাগুলো যখন তোমার মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে, তখন তোমার পড়তে গেলে তোমার ওই জায়গাটাই হিট করবে। হ্যাঁ, এই টপিকটাতে আসছি। তাইলে যারা বলছো যে ভাইয়া এখন কি কামব্যাক করা পসিবল কিনা, ট্রাস্ট মি, যে পরিমাণে সময় আছে তোমাদের, আর আমরা ক্লাসে যেভাবে পড়াবো, যেহেতু একটু পিছিয়ে গেছো, যারা পিছিয়ে আসছো তারাই তো বলতেছো যে ভাইয়া কামব্যাক করা পসিবল কিনা। যেহেতু পিছিয়ে গেছো, কিছু তো বেশি পরিশ্রম করতেই হবে, তাই না? এই সূত্র তো সবার জানা আছে, সবাই তো এই সূত্রটা জানো যে ভি সমান ইউ প্লাস এটি। ভাইয়ারে এই সূত্র কখনোই ভুলে যাওয়া চলবে না। এই সূত্রটা ছিল আমার কলেজ লাইফের একটা মোটো, যে আমার উদ্দেশ্য হচ্ছে সর্বশেষ যে আলটিমেট শেষ বেগ প্রাপ্ত হওয়া, যে বেগে পৌঁছাইলে আমি আমি বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সব জায়গাতে আমার চান্স হবে। এটা ছিল আমার আলটিমেট গোল। এর মধ্যে কিছু মানুষ আছে যারা অলরেডি কিছুটুক আগায় আছে এবং আমি কিছুটুক পিছিয়ে আছি। অলওয়েজ আমার মাথায় এটা থাকতোই যে আমি পিছিয়ে আছি। আমার থেকে এমন 10 জনও আগায় আছে, 10 জন আছে যারা আমার থেকে আগায় আছে। সো এই ইউটা হচ্ছে তাদের আদিবেগ যারা অলরেডি আগায় চলে গেছে। সো এটা তো আর আমার হাতে কিছু, আমার হাতে নাই, তাই না? আমি যতটুকু পিছিয়ে গেছি আমার আদিবেগ ধরো 0। আর যে এই সময় থেকে শুরু করছে পড়া, তার আদিবেগ ধরো যে 50। সো আমার তো আর এটাতে হাত দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু পিছনে যা চলে গেছে গেছে। আমার 2টা স্কোপ আছে। সেই 2টা স্কোপ কি? খেয়াল করে দেখবা, তোমার পড়ার গতি এবং কত সময় তুমি পড়তেছো সেটা। তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ, তোমার এক্সেলারেশন কেমন। সে যে এক্সেলারেশনটা দিচ্ছে এখন, তার থেকে বেশি এক্সেলারেশনে তোমাকে আগাইতে হবে। যদি সেখানে ত্বরণ না থাকে পড়ায়, যদি স্পিড স্পিড বাড়ার হার না থাকে, তুমি কিন্তু তাদেরকে ধরতে পারবে না যারা অলরেডি আগায় গেছে। সো তোমাকে কি করতে হবে, এখন থেকে জোর চেষ্টা চালাইতে হবে। তুমি গত 2 বছর বা 1.5 বছর যাই করছো ভাই, এখন তুমি 3 থেকে 4 গুণ বাড়ায় দাও, পড়ার সময় বাড়ায় দাও, ইফোর্ট বাড়ায় দাও। যে ভাই ইফোর্টটা আমরা কেমনে বাড়াবো? যে বই খুললে তো আর পড়তে ইচ্ছা করে না, বইয়ে এত কিছু লেখা, সাহিত্যের মতো করে সবকিছু লেখা, তো ভাই কিভাবে পড়বো? হ্যাঁ, পড়ার জন্য তো আমরা আছি। কিভাবে পড়বা তার জন্য তো আমরাই আছি, তাই না? আমরাই দেখায় দিব তুমি কিভাবে পড়বা। ঠিক আছে? তো সামনে তোমাদের এলজিপিএ আছে। সো এলজিপিএ তে প্রত্যেকটা চ্যাপ্টার তো টপিক ধরে ধরে শেষ করা হবেই। তার আগে আরেকটা জিনিস দেখো, আমাদের এখনকার গোল হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে
রসায়নে যে 10টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিগত বছর বুয়েটে এবং ইঞ্জিনিয়ারিং গুলাতে যে প্রশ্নগুলা যেখান থেকে আসছে ওই জায়গাগুলা তোমাদেরকে ফাইন্ড আউট করে দেওয়া, তোমাদেরকে একদম দেখায় দেওয়া, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যে ভাইয়া এই টপিকগুলা থেকে প্রশ্ন আসে, তোমাকে যদি চান্স পাইতে হয় এই টপিকগুলা পড়তে হবে। আমি আবারও বলি কথাটা, এই টপিকগুলা থেকেই প্রশ্ন আসে, যদি তোমাকে চান্স পাইতে হয় এই টপিকগুলাই পড়তে হবে। ভাইয়া রে, তোমার আইনস্টাইন হওয়ার দরকার নাই, তোমাকে জাস্ট একটু স্ট্র্যাটেজিক হইতে হবে। ঠিক আছে, একটা কথা আমি সবসময় বলি যে বিং পেশেন্ট ইজ গুড, তোমার পেশেন্ট আছে, পড়াশোনার প্রতি খুব ভালো পেশেন্ট আছে, বাট বিং স্ট্র্যাটেজিক ইজ বেটার। কারণ তোমাকে এখন চান্স পাইতে হবে, চান্স পাওয়ার জন্য স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কি স্ট্র্যাটেজি ভাইয়া? কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো আগে তুমি মাথায় সেট করো, কি প্রশ্ন আসে সেগুলো আগে সলভ করো। অ্যাডমিশনের প্রশ্ন যদি তুমি 100% সলভ করতে পারো, তোমার অ্যাডমিশনের প্রিপারেশন 80% শেষ। এটা আমাদের এক্সপিরিয়েন্স বলে, আমাদের 8 থেকে 9 বছরের এক্সপিরিয়েন্স তাই বলে যে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্ন 100% সলভ করা শিখে যাও, না দেখে একদম তুমুল স্পিডে সলভ করতে পারো, তোমার অ্যাডমিশনের প্রিপারেশন 80% হয়ে গেছে। আর বাকি 20% কি করবা? বাকি 20% আমাদের ক্লাস করবা, আমরা তোমাদেরকে বুঝাবো, পড়াবো, নতুন কিছু টপিক বুঝাবো, একটু হায়ার লেভেলে যাব, ওগুলা দিয়ে তুমি বাকি তোমার যে 20% আছে সেগুলা কভার করে ফেলতে পারবা। বুঝছো? সো তুমি যেটা চাও সেটাকে ধরার জন্য তোমার মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে যে আমি তাকে ধরতে পারবো, আমি সেখানে যাইতে পারবো। তুমি যদি বুয়েটে পড়তে চাও, তোমার মধ্যে সেই বিশ্বাসটুকু স্থাপন করতে হবে যে আমি পারবো, আমাকে দ্বারাই হবে। তুমি যদি মেন্টালি পিছিয়ে থাকো যে না অনেক দেরি হয়ে গেছে, পিছিয়ে গেছি, এটা কিন্তু হবে না। সো তোমাকে মেন্টালি প্রিপেয়ার্ড হইতে হবে, সেই সাহসটুকু, সেই বিশ্বাসটুকু রাখতে হবে। সেই বিশ্বাস রেখে তারপরে পরিশ্রম করা শুরু করতে হবে, আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমরা প্রমাণিত, আমরা গত বছরগুলোতে প্রমাণ করে আসছি যে এইভাবে প্রশ্ন আসে, এইভাবেই কমন পড়ে। সো এই বিশ্বাসটুকু রেখে যখন তোমরা পরিশ্রম শুরু করবা, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। ঠিক আছে, সো আজকে আমরা একটা চ্যাপ্টার ধরছি, রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টার থেকে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যে টপিকগুলো থেকে গত 10 বছরে প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলাই তোমাদেরকে সলভ করে দেখাবো এবং মাথায় সেট করে দিব যে এই টপিকগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তোমরা ভালো করে পড়বা, যখন বইটা খুলবা ওই জায়গাটুকুতে দেখবা তোমাদের একটা স্ট্রেস অটোমেটিক পড়ে যাবে। তুমি যখন বুঝবা যে এই টপিকটা ইম্পর্টেন্ট, তুমি নিজে এক্সপার্ট হয়ে যাও। যখন বুঝবা যে টপিকটা ইম্পর্টেন্ট, তখন অটোমেটিক তোমার মধ্যে সেই স্পিডটুকু চলে আসবে তুমি কিভাবে পড়বা। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ রে আজমাইন, অনেকদিন পর দেখা। অ্যাপে যারা আছে পুরাতন ছেলেপেলেরা আমার, অনেকদিন পর দেখা হয়েছে, ইনশাল্লাহ সামনে এলসিপিএ তেও দেখা হবে। ওকে, এখন আমরা স্টার্ট করছি প্রথম প্রশ্ন। আচ্ছা, তোমাদের সাথে আছে আমি সাখাওয়াত হোসেন শোভন। আমার পরিচয়টা দিয়ে নেই, পরিচয় না দিলে আবার তোমরা অনেকে জিজ্ঞেস করবা যে ভাইয়া আপনি বুয়েটের প্রশ্ন সলভ করাইতে আসছেন, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম সাখাওয়াত হোসেন শোভন। আমি 2018 সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাশ করি এবং ওই বছরই ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং মেডিকেল এই 3টা জায়গাতে পরীক্ষা দিই। ডিইউতে সবার প্রথম ছিল, তারপরে ছিল মেডিকেলের পরীক্ষা অক্টোবরের 5 তারিখে, এরপরে ছিল বুয়েটের পরীক্ষা অক্টোবরের 6 তারিখে। 2018 সালের কথা বলতেছি, ডেটগুলো মনে আছে, সেপ্টেম্বর 26, অক্টোবরের 5, অক্টোবরের 6। আমার প্রিপারেশন ছিল ওইটা, বুয়েট আর ডিইউ। তো ডিইউতে আমি 247তম পজিশন সিকিউর করি এবং আমি ফার্মেসি সাবজেক্ট নিয়ে আমার ব্যাচেলরটা শেষ করি এবং মেডিকেলে আসে আমার মাগুরা মেডিকেল, মাগুরা মেডিকেল, এবং বুয়েটে আসে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। সো আমাদের প্রিপারেশন থেকে আমরা বলতে পারি যে আমাদের সিনিয়র ভাইয়ারা যেইভাবে বলতো ওই কথাগুলো যদি আমরা ফলো না করতাম, তাহলে হয়তো বা এই 3টা জায়গা সিকিউর করা আমাদের জন্য সম্ভব ছিল না। ভাইয়ারা বলতেন কোন জায়গাটুকু ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করা কতটুকু ইম্পর্টেন্ট, এই কথাগুলো আমরা শুনছি, আমরা বিশ্বাস করছি এবং সেই অনুযায়ী কাজ করছি। সো আমি আশা রাখবো যে তোমরা আমাদের দেখে শিখো। ঠিক আছে, সো চলো আমরা প্রথম প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 1, বুয়েট 22-23 তোমরা জানো এখন জাস্ট রিটেন থাকবে, কোনো এমসিকিউ থাকবে না। আমরা সব রিটেন প্রশ্ন সলভ করব আজকে। ঠিক আছে, বিগত বছরের ইভেন 13-14 পর্যন্ত
আমরা বিগত 10 বছরের প্রশ্ন আমরা নিয়ে আসছি। খেয়াল করে দেখো, যথাযথ মানদণ্ড নির্ণয় করে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াগুলিকে সবুজ রসায়নের ভিত্তিতে পছন্দের ক্রমানুসারে সাজাও। তো সবুজ রসায়নের ভিত্তিতে তুমি কোন বিক্রিয়াটাকে সব থেকে বেশি পছন্দ করবে? তো আমরা জানি গ্রিন কেমিস্ট্রি অনুযায়ী যে বিক্রিয়াটা পরিবেশগতভাবে সব থেকে ভালো, পরিবেশকে ক্ষতি করবে না, যে সেই আমাদের জন্য সব থেকে পছন্দের, তাই না? তো তার জন্য আমরা কি বের করি? আমরা বের করি অ্যাটম ইকোনমি, অথবা তুমি যদি চাও ই ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও বের করতে পারো। একই জিনিস ভাইয়া, দুইটা একটা আরেকটার পরিপূরক বলা যায়। সো আমরা বলতে পারি যে পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি সমান 1 মাইনাস ই ফ্যাক্টর। কারা কারা এটা জানো? দেখো রে ভাইয়া, এই কথাগুলোই আমরা ক্লাসে বলি, বারবার করে বলি, প্র্যাকটিস করাই, এবং এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? হ্যাঁ, আমরা সবাই জানি আমাদের সাথে ইমরান যুক্ত আছে, আজমাইন যুক্ত আছে, উম্মে হানি যুক্ত আছে, হামিদা খান যুক্ত আছে, জুনায়েদ, ইমাম হাসান, প্রত্যেকটা নাম পরিচিত। হ্যাঁ, আমাদের একাডেমিক স্টুডেন্ট। ওয়াও! ওকে। সো ফেসবুক এবং ইউটিউবে অনেকে যুক্ত আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো খেয়াল করে দেখো, তুমি অ্যাটম ইকোনমি বের করো অথবা ই ফ্যাক্টর বের করো, যেকোনো একটাই হবে। আমরা জানি অ্যাটম ইকোনমি যার বেশি সে পরিবেশগতভাবে গ্রিনার, অথবা উল্টাভাবে বলা যায় যার ই ফ্যাক্টর যত কম, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যত কম, সে পরিবেশগতভাবে তত ভালো। ঠিক আছে? সো ই ফ্যাক্টর দ্বারা বোঝায় এখানে কতটুকু বর্জ্য পদার্থ তৈরি হয়েছে। ডিজায়ার্ড প্রোডাক্ট বাদে অন্য যা যা তৈরি হয়েছে সবগুলোকে আমরা ওয়েস্ট প্রোডাক্ট বলি। সো এই বর্জ্য কতটুকু তৈরি হইলো সেটার নির্ণায়ক হলো ই ফ্যাক্টর। আর আমাদের বিক্রিয়ক পদার্থের কতটুকু ভর ডিজায়ার্ড প্রোডাক্টের মধ্যে যে অ্যাড হইছে ওটাকে আমরা বলি অ্যাটম ইকোনমি। সো অ্যাটম ইকোনমিটাই বের করা মনে হয় বেটার, তাই না? আমরা অ্যাটম ইকোনমিটা বের করি। অ্যাটম ইকোনমি যার বেশি হবে সেটাই আমাদের পছন্দের তালিকায় সব থেকে আগায় থাকবে। তাহলে চলো শুরু করি। আমরা কি তৈরি করছি খেয়াল করো, C2H4O। দেখে মনে হচ্ছে এটা ইথিলিন অক্সাইড। এই যৌগটা দেখে মনে হচ্ছে এটা ইথিলিন অক্সাইড, ইপক্সাইড যৌগ। ঠিক আছে, ইপক্সাইড যৌগ। আমরা জানি চাক্রিক ইথার যৌগকে বলা হয় ইপক্সাইড, তাই না? তাইলে এটার আইইউপিএসি নাম কি হবে? আইইউপিএসি নাম কি হবে? ইপক্সি। কার্বন যেহেতু দুইটা আছে তাই আমাদের শব্দমূল হবে ইথ, আর অ্যালকেন হওয়ার দরুন ইথেন। সো প্রেফিক্সে চলে আসবে ইপক্সি। তোমরা জানো ইথার কখনোই সাফিক্সে বসে না, এটা অলওয়েজ প্রেফিক্সে বসে। সো ইপক্সি ইথেন, প্রেফিক্স শব্দমূল সাফিক্স, তাই না? এই যৌগটা আমরা তৈরি করব। আর তোমরা জানো এই ইপক্সি ইথেন অনেকগুলো ইম্পর্টেন্ট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের র ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করে। ঠিক আছে? সো এটা তৈরি করার জন্য বেশ অনেকগুলা প্রসেস আছে। কোন প্রসেসটাকে তুমি সব থেকে আগায় রাখবা? তো আমরা দেখি শুরুতে ইথিন এর সাথে ক্লোরিন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ইপক্সাইড তৈরি হলো। দ্বিতীয়ত এই ইথিনের সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া করছি এবং এখানে অবশ্যই কোনো না কোনো প্রভাবক ছিল। সেই প্রভাবক ব্যবহার করাতে আমরা ডিরেক্ট ইপক্সাইড যৌগটা তৈরি করতে পারছি। সো এটা দেখেই মনে হচ্ছে, দেখো রে ভাইয়া, এটা দেখেই আমাদের মনে হচ্ছে যে 2 নাম্বার বিক্রিয়াটা আমাদের পছন্দের শীর্ষে থাকবে, তাই না? কারণ খেয়াল করে দেখো এইখানে কোনো উপজাত পদার্থ নাই, কোনো উপজাত নাই। বিক্রিয়ক যতগুলা ছিল সবগুলাই উৎপাদে যে অ্যাটাচ হয়ে গেছে। সো 2 নাম্বার যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি যদি আমরা বের করি, অ্যাটম ইকোনমি খেয়াল করে দেখবা উৎপাদ যা আছে, দেখো কার্বন আছে 2টা, সো কার্বনের ভর 12, 2টা কার্বন গুণ করলাম। হাইড্রোজেন আছে 4টা আর অক্সিজেন আছে 1টা, 16, তাই না? টোটাল তৈরি হয়েছে কয়টা? 2টা তৈরি হয়েছে। আগে সমতা করে নিতে হবে, মনে রাখতে হবে আগে আমরা সমতা করব। ঠিক আছে? সমতা ছাড়া কিন্তু এই অ্যাটম ইকোনমির কোনো ম্যাথ সলভ করা যাবে না। এরপরে বিক্রিয়ক, বিক্রিয়কে 2টা ইথিন আছে, কার্বন 12 আছে 2টা ইনটু প্লাস হাইড্রোজেন আছে 4টা। এরপরে দেখো অক্সিজেন আছে 2টা, 16 দুগুণে 32। তোমরা একটু হিসেব করে দেখবা, এটা একটু হিসেব করে তোমরা দেখবা যে এটা 100% চলে আসে, 100%। সো বিক্রিয়কের কোনো জিনিস অপচয় হয় নাই, সবগুলা বিক্রিয়ক উৎপাদের সাথে যে অ্যাড হয়েছে, তাই না? সো এটা যেহেতু 100%, এটাকে আমাদের পছন্দের শীর্ষে রাখতে হবে।
বোঝা গেল? সবগুলো অ্যাটম ইকোনমি বের করবা, ডিজায়ার্ড প্রোডাক্টগুলোর অ্যাটম ইকোনমি বের করবা। যার অ্যাটম ইকোনমি সবথেকে বেশি সেই পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। বোঝা গেল? বলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা? হ্যাঁ, ইউটিউবে কেউ ঝগড়াঝাটি করবা না, ক্লাসে মনোযোগ দাও। বুঝা গেল আশা করি। সো এটা হবে আমাদের একদম 1 নাম্বার। এরপরে এটা হবে 2 নাম্বার আর 1 নাম্বারটা হবে 3 নাম্বার। সো সেকেন্ড রিঅ্যাকশনটা পছন্দের তালিকায় শীর্ষে। তারপরে যাবে 3 নাম্বারটা। এরপরে হচ্ছে 1 নাম্বারটা। তোমরা একটু বের করে দেখো, অ্যাটম ইকোনমি বের করে দেখো। দেখবা যে এই সিরিয়ালটাই পাওয়া যাচ্ছে। আর দ্বিতীয় কথা, এটাতে দেখো শুধু জলীয় বাষ্প তৈরি হয়। সো জলীয় বাষ্প যদি তৈরি হয় এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক না। সো এই দিকটা আমাদের ভাবতে হবে। যদি দেখো অ্যাটম ইকোনমি কাছাকাছি, তখন দেখতে হবে যে তোমার বাই প্রোডাক্ট হিসেবে কি কি তৈরি হয়েছে, উপজাত হিসেবে কি কি তৈরি হয়েছে সেটা দেখতে হবে। সো এখানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড একটা লবণ তৈরি হয়েছে, এটা আমাদের জন্য ভালো না। তো আমরা কোনো লবণ চাই না এই ক্ষেত্রে, তাই না? সো এই জিনিসটা পরিবেশগতভাবে ভালো হবে না। সো অ্যাটম ইকোনমির বিচারে আমরা এটা বের করতে পারি। সো এত সময় তো আর লাগবে না, 3টা অ্যাটম ইকোনমি ঝটপট করে বের করে ফেলবা, যথেষ্ট জায়গা দেওয়া থাকবে, তারপরে এই সিরিয়ালটা টেনে ফেলবা। কোয়েশ্চেন নাম্বার 2, টাইটানিয়াম। দেখো সেম টপিক থেকে 2018-19 আর একটা প্রশ্ন আসছে। সো অ্যাটম ইকোনমি বা এই গ্রিন কেমিস্ট্রি কতটা ইম্পর্টেন্ট খেয়াল করো। টাইটানিয়াম দুইটা ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা যায়। সো টাইটানিয়ামের ভর দেওয়া আছে 47.88 আর ম্যাগনেসিয়ামের ভর দেওয়া আছে 24। তোমাকে বলা হয়েছে কোনটা বেশি গ্রিনার, কোনটা বেশি গ্রিনার। দেখেই কিন্তু আমরা বুঝে গেলাম যে ভাইয়া 2 নাম্বারটা বেশি গ্রিনার হবে, তাই না? কারণ এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ টাইটানিয়াম পেয়ে যাচ্ছি প্রথমত, আর দ্বিতীয়ত ভাইয়া অক্সিজেন তৈরি হয়। সো এটা আমাদের জন্য সবথেকে বেশি গ্রিনার হবে। শুরুতে দেখি আমরা বুঝলাম। আর প্রথমটাতে খেয়াল করো, ম্যাগনেসিয়াম অক্সাইড নামে বিশাল বড় একটা যৌগ তৈরি হয়েছে, একটা লবণ তৈরি হয়েছে বা একটা অক্সাইড তৈরি হয়েছে। এটা অম্ল ক্ষার, অম্লীয় ক্ষারধর্মতা, ক্ষারধর্মিতা আছে। এগুলা যদি তোমার পরিবেশে যায়, পানিতে যায়, সেই ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া বা প্রভাব তৈরি করতে পারে। ঠিক আছে? প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সো এটা আমাদের জন্য গ্রিনার হবে না। সো এতটুকু মুখে বললে তো আর হবে না, এটা হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। তোমাকে অ্যাটম ইকোনমি দিয়েই বিচার করতে হবে। ঠিক আছে? সো আমাদের কাজ হচ্ছে অ্যাটম ইকোনমি বের করে ফেলা। আবারও অ্যাটম ইকোনমি, প্রথমটার অ্যাটম ইকোনমি খেয়াল করো, আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট কোনটা, যেহেতু আমরা টাইটানিয়াম নিষ্কাশন করতেছি, তো টাইটানিয়ামটাই আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট হবে। সো টাইটানিয়াম একটা তৈরি হয়েছে, তাই না, যার ভর 47.88 আর নিচে হচ্ছে টোটাল বিক্রিয়ক বা উৎপাদের ভর। তো আমরা টোটাল বিক্রিয়কটাই নেই 47.88 প্লাস এখানে অক্সিজেন আছে 2টা, তো 16 দুগুণে 32 প্লাস 2টা ম্যাগনেসিয়াম আছে, আমরা জানি ম্যাগনেসিয়ামের ভর কত 24, তো 2 × 24 আর পার্সেন্টেজে বের করার জন্য 100% এটা। সো এটা কত আসে তোমরা বের করো। এরপর সেকেন্ড বিক্রিয়ার অ্যাটম ইকোনমি, আবারও খেয়াল করে দেখো, টাইটানিয়াম 47.88 আর নিচে হচ্ছে টাইটানিয়াম অক্সাইড প্লাস 32 ইন্টু 100%। হ্যাঁ, শিহাব বলো, শিহাব বলো যে এই দুইটার রেজাল্ট কত ক্যালকুলেটরে চেপে। হুম, নিলয় তোমার কালকে ইংলিশ পরীক্ষা, তাহলে তুমি রেকর্ড দেখে নিও, আজকে ইংলিশ পড়ো, তুমি এটা রেকর্ড দেখে নিও। হ্যাঁ, তবে অবশ্যই দেখতে হবে, যেহেতু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন সলভ করব। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য, ইভেন এইচএস এর জন্য। পড়তে যখন বসবা তখন ইম্পর্টেন্ট টপিকগুলো অটোমেটিক মাথায় ঢুকে যাবে। ঠিক আছে? হ্যাঁ, কত আসে? প্রথমটা আসে 37 আর দ্বিতীয়টা আসে 59, 37%, প্রায় 37%, আর দ্বিতীয়টা হচ্ছে 59%। সুতরাং বোঝাই যাচ্ছে যে সেকেন্ড পদ্ধতিটাই বেশি গ্রিনার হবে।
ঠিক আছে? সো এই দুইটা বিক্রিয়া করে এই দুইটা ক্যালকুলেশন করে তুমি যদি একটা সামারি টেনে দিতে পারো, তুমি কিন্তু 10 নাম্বার পেয়ে যাবা। তো কিছু প্রশ্ন আসে খুব সহজ। ঠিক আছে? এবং মজার বিষয় কি জানো? কেমিস্ট্রি তোমাকে চান্স পাইয়ে দিবে। এট লিস্ট একটা সিট সিকিউর করতে হেল্প করবে। বুঝছো? আর বাকি সাবজেক্টগুলা, ধরো যে ফিজিক্স অথবা ম্যাথ, কোনো না কোনো একটা সাবজেক্ট খুব কঠিন হয়ে যায় অ্যাডমিশন, স্পেশালি বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটিতে। তো যখন কঠিন হবে তখন ওইটা তুমি মাথা থেকে আউট করে দিবা, যে কঠিন হইলে হোক, সবার জন্যই কঠিন। তো কেমিস্ট্রিটা খুব ভালো করে পড়বা, সবগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। এরপরে ধরো যে ম্যাথ অথবা ফিজিক্স, ভাইয়া ম্যাথে যদি কঠিন করে ফেলে, তুমি যতই পড়ো না কেন, উপায় নেই, ওটা ছেড়ে আসতেই হবে দু একটা প্রশ্ন। ফিজিক্স যদি কঠিন করে ফেলে, যেমন 2018-তে ফিজিক্স ভাই খুবই কঠিন করছিল, তো তুমি যতই ফিজিক্সের মাস্টার হয়ে যাও না কেন, যদি টিচাররা, ভার্সিটি টিচার যদি প্রশ্ন কঠিন করতে চায়, কোনোভাবেই সেটা সলভ করা সম্ভব না। দু একজন সলভ করতেই পারে, এটা নিয়ে আমাদের দেখার বিষয় না, ওটা এক্সেপশনাল। ওরা ধরো যে টপ 10 এর মধ্যে চলে যাবে। তো তুমি টপ 10 না হও, তুমি টপ 50 এর মধ্যে থাকো, টপ 100 এর মধ্যে থাকো। তার জন্য কি স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি হচ্ছে ভাই কেমিস্ট্রি এ টু জেড ওরা ধরা পড়ো, কারণ কেমিস্ট্রির প্রশ্নগুলা পারার মতো হয়। এটা যদি মিস করে দিয়ে আসো, তাহলে কিন্তু সবার পিছনে চলে যাবা, কারণ কেমিস্ট্রি যারা চান্স পাবে তারা সবাই মোটামুটি পারবে। ঠিক আছে? সো এই কেমিস্ট্রি যেটা করে, তোমাকে চান্স পাওয়াই দিবে, আর বাকি সাবজেক্টগুলা তোমার প্লেস ধরে রাখতে হেল্প করবে। ঠিক আছে? তো আমরা বুঝলাম যে অ্যাটম ইকোনমি থেকে প্রশ্ন আসে, এবং কেমন প্রশ্ন আসে সেটাও দেখলাম। সেকেন্ড টপিক, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। 3 নাম্বার প্রশ্নটা আছে, আর 19-20 শেষের দিকেও দুইটা প্রশ্ন আছে এই বিক্রিয়ার হার নিয়ে। সুতরাং এই বিক্রিয়ার হারটাও আরেকটা ইম্পর্টেন্ট টপিক, বইয়ে সুন্দর করে দাগায় রাখো ফর বুয়েট। ঠিক আছে? আচ্ছা, ইমরান বললো যে ভাইয়া 2টা ম্যাগনেসিয়াম অক্সাইড বাদ দিছি কেন? ভাইয়া 2টা ম্যাগনেসিয়াম অক্সাইড আসলে বাদ দেই নাই, আমরা বিক্রিয়কের ভরটুকু নিছি। এই যে দেখো, আমরা টোটাল বিক্রিয়কের ভর নিছি। ঠিক আছে? বিক্রিয়কের মোট ভর যা, উৎপাদের মোট ভর কিন্তু তাই হবে। হিসেব করে দেখো, একই ঘটনা। ঠিক আছে? আমরা বাদ দেই নাই। সো কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের মোট ভর, এটাই হচ্ছে অ্যাটম ইকোনমির ডেফিনিশন। ঠিক আছে? ওকে, সো সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার তো তোমাদেরকে আমরা ক্লাসেও পড়াইছি, একাডেমিকেও বহুতবার পড়াইছি, যে ভাইয়া বিক্রিয়ার হার যদি বিক্রিয়াটা এরকম হয়, খেয়াল করো, এ প্লাস বি, তারা এ এবং বি সংখ্যক বিক্রিয়া করতেছে, তৈরি হয়েছে ধরো সি সংখ্যক সি। যদি এরকম বিক্রিয়া হয়ে থাকে, তাইলে বিক্রিয়ার হার যেন কি ছিল? বিক্রিয়ার হার আমরা জানি যে মাইনাস, বিক্রিয়ক সমূহের ক্ষেত্রে যেহেতু ঘনমাত্রা কমতে থাকে, তার আগে মাইনাস দিতে হবে, যে মাইনাস 1/a ইন্টু এ এর ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, তাই না ভাইয়া? যে একটা নির্দিষ্ট সময়ে যতটুকু বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন হয়, এটাকে আমরা বলছিলাম বিক্রিয়ার হার। সো বিক্রিয়কের যেহেতু ঘনমাত্রা হ্রাস পায়, সেহেতু আগে একটা মাইনাস দিয়ে দিলে এই মাইনাস আর এই মাইনাস দুটা মিলে প্লাস হয়ে যাবে, বিক্রিয়ার হার ওভারঅল পজিটিভ হয়, তাই না? সমান মাইনাস 1/b ইন্টু ডিবি ডিভাইড বাই ডিটি। ডিবি মানে হচ্ছে বি এর ঘনমাত্রার পরিবর্তন এই ডিটি সময়ে, সমান সি তৈরি হয়েছে সি সংখ্যক, সো 1/c ইন্টু ডিসি, সি এর ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। সো এই ব্যবকলনীয় রূপ বা ডিফারেন্সিয়াল ফরম্যাটটা তোমাদের জানা থাকতে হবে। ঠিক আছে? তো সময় দেওয়া থাকবে, কতটুকু ঘনমাত্রার পরিবর্তন হয়েছে সেটা দেওয়া থাকবে। সো একটার বিক্রিয়ার হার থেকে অন্য আরেকটা পদার্থের বিক্রিয়ার হার বের করা লাগতে পারে। ঠিক আছে? বলে দিল যে এ এত সময়ে এতটুকু বিক্রিয়া করে, তাইলে 20 সেকেন্ডে বি কতটুকু বিক্রিয়া করবে। সো এই সমীকরণটা যদি তোমার জানা থাকে, তাইলে একটার তথ্য থেকে তুমি অপর সবগুলা তথ্য বের করতে পারবা। ঠিক আছে? সো এই কনসেপ্টটা এখন আমরা কাজে লাগাবো। দেখো, মনোযোগ। অ্যামোনিয়া অক্সিজেনের সাথে এই সমীকরণ অনুযায়ী বিক্রিয়া করে। কোন মুহূর্তে অ্যামোনিয়া 0.24 মোল পার লিটার পার সেকেন্ড হারে বিক্রিয়া করলে বিক্রিয়াটির হার সমীকরণ লিখো এবং পানির উৎপাদনের হার নির্ণয় করো। বুয়েট 17-18 প্রশ্ন। সো আমাদের শুরুতেই লিখতে হবে এই বিক্রিয়াটা। ইভেন তুমি যদি নাও লিখো ভাইয়া তাও সমস্যা নেই, কারণ এটা তো তুমি বুয়েটের হলে পরীক্ষা দিচ্ছ, প্রশ্নে অলরেডি বিক্রিয়া লেখা আছে।
তো তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারো। তাইলে বিক্রিয়ার হার লিখে ফেলো। বিক্রিয়ার হার সমীকরণ, যে সমীকরণের মধ্যে বিক্রিয়ার হারগুলা থাকবে ওই সমীকরণটাকেই আমরা বলি বিক্রিয়ার হার সমীকরণ। আর দেখো ভাইয়া, বিক্রিয়ক অ্যামোনিয়া, এটার আগে আছে 4, সো 1/4 অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন সমান, এই যে দেখো অ্যামোনিয়ার বিক্রিয়ার হারের সাথে আমরা অক্সিজেন, নাইট্রিক অক্সাইড, পানি, এদের হারের যে সমতাকরণ করলাম এটাকেই বলা হয় হার সমীকরণ। ঠিক আছে, অক্সিজেনও যেহেতু বিক্রিয়ক, তার আগে -1/5 অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, এই দুইটা বিক্রিয়ক গেল। আর উৎপাদগুলোর ক্ষেত্রে হবে পজিটিভ, 1/4 d of nitric oxide divided by dt সমান 1/6 d of water, অর্থাৎ পানির ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, যে সময়ে পানির ওই ঘনমাত্রাটুকু চেঞ্জ হয়েছে। সো ভাইয়া, এটাই হচ্ছে তোমার বিক্রিয়ার হার সমীকরণ। ঠিক আছে, বিক্রিয়ার হার সমীকরণ এটাকেই বলে। বোঝা গেল? সেকেন্ড, এই অ্যামোনিয়ার বিক্রিয়ার হার দেওয়া আছে, এটার বিক্রিয়ার হার, এটার ভ্যালু দেওয়া আছে। দেখো এই ভ্যালুটা দেওয়া আছে ভাই, এটা হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়ার হার। দেখো জাস্ট আমি যে অংশটুকু মার্ক করছি এইটার ভ্যালু দেওয়া আছে, এটা 0.24 মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটা দেওয়া আছে। আর আমাদের বের করতে হবে পানির উৎপাদনের হার। এই যে পানির উৎপাদনের হার, এতটুকু বের করতে হবে। বলো বুঝলা কিনা? আচ্ছা, ওই জায়গাতে একটু প্রবলেম হয়েছে, আমাকে এটা দেওয়া আছে। যেহেতু অ্যামোনিয়ার নাম ধরে বলছে, সুতরাং শুধু অ্যামোনিয়ার বিক্রিয়ার হারটুকুই দেওয়া আছে। আর আমাদের বের করতে হবে শুধু এটা। বলো ক্লিয়ার কিনা? অ্যামোনিয়া দেওয়া আছে, পানি বের করতে হবে। সো এই দুইটাকে এখন আমরা সমান দেখাবো ডানে। এই যে এটা -1/4 ইন্টু d of ammonia divided by dt সমান প্লাস 1/6 d of water divided by dt। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পানি উৎপাদনের হার। সো আমরা ভ্যালুগুলা বসায় দিই, আমাদের এটা বের করতে হবে। সো এটাকে আমরা বাম পাশে রাখি আর বাকি সব ডান পাশে পাঠিয়ে দিই, সব ডান পাশে। 6/4 মাইনাস অফ d ammonia divided by dt, এই তো। সুতরাং এই যে পানির উৎপাদনের হার সমান 6/4 ইন্টু 0.24 মোল পার লিটার বা হচ্ছে মোলার পার সেকেন্ড। দেখো কতটা সহজ, জাস্ট কনসেপ্টটা যদি জানা থাকে আর পর্যাপ্ত প্র্যাকটিস যদি ভাইয়া থাকে, তোমার চান্স হবে, এটা তোমার শিক্ষক বলছে তোমাকে। ঠিক আছে, সো এই তোমরা এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া মাইনাসটাকে আপনি ভেতরে কেন রাখছেন? এই মাইনাসটা সূত্রের মাইনাস। ঠিক আছে, যে অ্যামোনিয়ার বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হার কিন্তু তোমার মাইনাস সহই, যেহেতু অ্যামোনিয়া কমে যাচ্ছে এই জন্য আমরা মাইনাসটা দিছিলাম। তো মাইনাস সহই কিন্তু এই ভ্যালুটা। ওকে, 6/4 ইন্টু 0.24 মোলার পার সেকেন্ড, তাই না? এটা কত আসে? 424। সো
636 মোলার পার সেকেন্ড। দেখি কার কার হয়েছে। ইমরান হয়েছে, হামিদা হয়েছে, জুয়াইরিয়া হয়েছে। ওকে, ক্লিয়ার সবাই? তার মানে এখন তোমাকে কি করতে হবে, এই বিক্রিয়ার হার রিলেটেড আমাদের প্র্যাকটিস বইয়ে এবং মাস্টার বুকে যতগুলা প্রশ্ন আছে সবগুলা শেষ করে ফেলতে হবে। হ্যাঁ ইমাম হাসান, তোমারও হয়েছে। তাওসিনা ইয়েস 0.36 হয়েছে। তো তোমাদের করণীয়গুলা কিন্তু সাথে সাথেই বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই ধরনের টপিক মানে কোনোভাবেই মিস দেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা সামনে আগাচ্ছি। এবার আমরা দেখব বুয়েট 22-23-এর আরেকটা প্রশ্ন। এটা হচ্ছে তোমার কেপি কেসি থেকে আসা প্রশ্ন। আচ্ছা দেখি বিক্রিয়ার হার রিলেটেড আর কি কি আছে। বিক্রিয়ার হার রিলেটেড, বিক্রিয়ার হার, আমরা কেপি কেসি নিয়ে সব ম্যাথ সলভ করব। বাট বিক্রিয়ার হার যদি থাকে, এই যে আর হচ্ছে বাফার, বাফার থেকে প্রতি বছর প্রশ্ন, প্রতি বছর প্রশ্ন, বাফার থেকে প্রশ্ন আসবেই। এই যে দেখছো, এই 12-র পর থেকে সব প্রশ্ন বাফারের, সব বাফারের। ওকে, এই যে কত লিটার প্রশমিত হবে এটা আমরা করব। এই 20 নাম্বারটা, এটা দেখো, এটা হচ্ছে আরেকটা বিক্রিয়ার হার থেকে আসা প্রশ্ন, 16-17তে আসা প্রশ্ন। আর এটা হচ্ছে ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এই প্রশ্নটা সলভ করি। এটাও কিন্তু বিক্রিয়ার হার থেকেই আসা। গ্যাসীয় অবস্থায় সাইক্লোপ্রোপেন থেকে ওকে প্রোপেন থেকে সাইক্লোপ্রোপেন তৈরি একটি প্রথম ক্রম বিক্রিয়া যার হার ধ্রুবক হচ্ছে এত, ঠিক আছে? সো আমি একটু লিখে দিচ্ছি। ঠিকই আছে, সাইক্লোপ্রোপেন থেকে সাইক্লোপ্রোপিন তৈরি একটি প্রথম ক্রম বিক্রিয়া যার হার ধ্রুবক এত, হার ধ্রুবক দেওয়া আছে। এখন সাইক্লোপ্রোপেনের প্রাথমিক ঘনমাত্রা যদি এত হয়, তবে 8.8 মিনিট পর তার ঘনমাত্রা কত হবে? এই যে দেখো, এটা কিন্তু তোমার ভরক্রিয়া সূত্র থেকে আসা একটা প্রশ্ন। সো এটা দেখেই বুঝতে হবে যে কোন টপিক থেকে প্রশ্নটা আসছে। ভরক্রিয়া সূত্র প্লাস বিক্রিয়ার হার। 2 নম্বর প্রশ্ন, সাইক্লোপ্রোপেনের ঘনমাত্রা 0.25 মোলার থেকে হ্রাস পেয়ে 0.15 মোলার হতে কত সময় লাগবে? সো এটা বিক্রিয়ার হার। দেখো আমরা কেমনে সলভ করি। সাইক্লোপ্রোপেন, এটা থেকে আমরা তৈরি করব সাইক্লোপ্রোপিন, এটা প্লাস হাইড্রোজেন, এবং বলে দিছে যে এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া। সো এই বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হার সমান আমরা জানি বিক্রিয়ার হার ধ্রুবক ইনটু বিক্রিয়কের ঘনমাত্রা। সাইক্লোপ্রোপেন এটার ইয়ে কি হবে, সংকেত কি হবে? C3H6, C3H6, তাই না? C3H6, এটা প্রথম ক্রম মানে কি, বিক্রিয়ার হার ধ্রুবকের মাথায় থাকবে 1। ক্রম কি আমরা পড়াইছি, মনে করে দেখো। তোমাদের যদি ফুল সিলেবাসের প্রশ্ন হয়ে থাকে, আমরা ফুল সিলেবাস কভার করেছি, বুঝছো? সো বিক্রিয়ার ক্রম এটা ফুল সিলেবাসের, গত বছরগুলোতে এটা ছিল না। খেয়াল করে দেখো 16-17 পর বিক্রিয়ার ক্রম থেকে আর কোনো প্রশ্ন আসে নাই। সো যাই হোক, বিক্রিয়ার ক্রম মানে এটাই যে বিক্রিয়ার হার সমীকরণের মধ্যে, বিক্রিয়ার হার সমীকরণের মধ্যে যে বিক্রিয়কটা থাকবে, আমরা জানি কোনটা বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সো এখানে যতগুলা ঘাত থাকবে এই সংখ্যাটাকে আমরা বিক্রিয়ার ক্রম বলি। তো এটা প্রথম ক্রম মানে এটার প্রথম ঘাতের সমানুপাতিক এই বিক্রিয়াটা। ওকে, তাইলে এবার আমরা বের করি হার ধ্রুবকের ভ্যালু দেওয়া আছে। এই যে দেখো ভাইয়া, কি এর ভ্যালু দেওয়া আছে, এবং প্রাথমিক ঘনমাত্রা যদি এত হয়, 0.25 হয়, তবে 8.8 মিনিট পর এর ঘনমাত্রা কত হবে? ওকে, তাহলে চলো আমরা বিক্রিয়ার হার বের করি। বিক্রিয়ার হার এটা কত? 6.7 ইন্টু
10 ইনভার্স 4 এককটা দেখো সেকেন্ড ইনভার্স 1 ইনটু এর ঘনমাত্রা কত বলা আছে 0.25 0.25 মোল পার লিটার বা হচ্ছে শুধু মোলার, তাই না? ঘনমাত্রা হচ্ছে শুধু মোলার। সো এইখান থেকে আমরা বিক্রিয়ার হার বের করব, আর বিক্রিয়ার হার বের করার পর অটোমেটিক আমরা এটা বের করে ফেলতে পারবো। তো কত আসে দেখো, কত আসে এটা? তো যারা জিজ্ঞেস করছো এটা কোন ক্লাসের, এটা হচ্ছে তোমার কলেজের। বুয়েটে বিগত বছরে যতগুলো প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করতেছি একটা চ্যাপ্টারের উপরে। সো তোমরা যারা এইচএসসি 27 আছো তারাও কিন্তু এই ক্লাসটা করতে পারো, ঠিক আছে? ওকে, তো 6.7 আমাকে একটু বলো এটা কত আসে? ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 0.25 বিক্রিয়ার হার কত আসে? 1.675 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোলার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মোল করে এটা বিক্রিয়া করতেছে ভাইয়া? এত মোল করে বিক্রিয়া করতেছে। ডান, এটা আমরা পেয়ে গেছি। ওকে, এরপরের কাজ হচ্ছে সাইক্লোপ্রোপেন। দেখো আমরা ক নাম্বার কিন্তু করে ফেলছি অলরেডি। আচ্ছা, 8 মিনিট পর ঘনমাত্রা কত হবে? তবে 8 মিনিট পর এর ঘনমাত্রা কত হবে? সো 8 মিনিট পরে ঘনমাত্রা হবে ভাইয়া এটা, যে সি সমান সি নট ই টু দি পাওয়ার মাইনাস কে টি। মনে আছে সূত্রটা? সি সমান সি নট অর্থাৎ আদি ঘনমাত্রা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি। তাইলে আমরা বের করে ফেলি সি নট হচ্ছে 0.25, শুরুতে ছিল 0.25 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে এর ভ্যালু কত 6.7 ইন্টু 10 ইনভার্স 4, এটা দেওয়া আছে সেকেন্ডে, আর এখানে 8.8 মিনিট দেওয়া আছে। সো এই 8.8 এর সাথে আমাদের কি করতে হবে ভাইয়া? 60 গুণ করতে হবে, ঠিক আছে? 60 গুণ করলে এইখানে যেটা আসবে এটাই হচ্ছে 8 মিনিট পরের ঘনমাত্রা, এত মোলার, এত মোলার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার টি সময় পরে ঘনমাত্রা, প্রথম ক্রম বিক্রিয়ার টি সময় পরে ঘনমাত্রা, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার বিক্রিয়ার ক্রম থেকে আসা প্রশ্ন, অর্থাৎ ফুল সিলেবাস, যেটা তোমাদের আগের বছরগুলোতে শর্ট সিলেবাসে ছিল না। সো এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য বিক্রিয়ার ঘনমাত্রা সূত্র। সো এখানে যেটা আসবে এটা তোমরা বসায় দিবা, ঠিক আছে? আর সেকেন্ড প্রশ্নটা আসছে নরমাল বিক্রিয়ার হার থেকে, যে আমরা বিক্রিয়ার হার আর এর মান জানি। সো এই ঘনমাত্রা 0.5 থেকে আর আসবে 0.15 হতে কত সময় লাগবে এটাই আমরা বের করে ফেলবো। চলো, সেম সূত্রই, সেম সূত্র বলে দেওয়া আছে C1 0.25 0.25 মোলার। দেখো যারা এখনো পারো না তারা কিন্তু চাইলেই এগুলা পেয়ে যেতে পারো, সলভ করে ফেলতে পারো, ঠিক আছে? সামনে তোমাদের এলজিপিএ কোর্স আসতেছে, সেইখানে তো আমরা এগুলা পড়াবো। প্লাস তোমরা যেটা করবা আমাদের শিখর ইউটিউব চ্যানেলে, যারা ইউটিউবে আছো তারা তো আছোই, ওইখানে যেয়ে দেখবা যে এটার উপরে প্লেলিস্ট আছে শাওন ভাইয়ের, বা শাওন ভাইয়ের অনেকগুলো লেকচার আছে, ওটা তোমরা দেখে নেবা। যদি না পাও তাহলে আমাকে বলো যে ভাইয়া বিক্রিয়ার ক্রম রিলেটেড ম্যাথগুলো পাচ্ছি না বা লেকচারটা পাচ্ছি না, আমি তোমাদেরকে পাঠাবো, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, প্রথম ক্রম বিক্রিয়া 0.25 থেকে 0.15 0.15 মোলার হইতে কত সময় লাগবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের টিটা বের করতে বলছে, টি বের করতে বলছে, এবং কি এর মান অলরেডি আমরা জানি 1 পয়েন্ট কত যেন 6.7 ইন্টু 10 ইনভার্স 4 পার সেকেন্ড। তাহলে তোমরা জাস্ট সূত্রটা বসাও, C2 সমান C1, অর্থাৎ ভেতরে থাকে আদি ঘনমাত্রাটা, অর্থাৎ শুরুর ঘনমাত্রাটা। তো শুরুর ঘনমাত্রা 0.25 আর C2 হচ্ছে 0.15, C1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি। ভাইয়া এই টি এর মানটা বের করলেই হয়ে যাবে। তো টি এর মান আমরা কেমনে বের করি? এইভাবে বের করি, C2 বাই C1, এটা যেহেতু এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, সো এখানে আমরা লগ বসায় দিব কে টি।
সো এখানে খেয়াল করে দেখো মাইনাসটাকে আমরা যদি প্লাস বানায় দিই তাহলে ই টু দি পাওয়ার কেটি সমান হচ্ছে C1 ডিভাইড বাই C2। তাহলে উভয় পাশে যদি আমরা লন নিয়ে নেই তাহলে আমরা পাবো কেটি সমান ln C1 বাই C2। সুতরাং টি সমান এই সূত্রে বসায় দাও 1 বাই কে ln C1 বাই C2। আমাকে বের করে বলো যে কত সেকেন্ড সময় তোমরা পাও, কত সেকেন্ডে 0.25 থেকে 0.15 হবে, একটু কাইন্ডলি বের করো। সো এটা কিন্তু লাগতেছে না আসলে, বুঝছো? এটা বের করার, বিক্রয়ের হারটা বের করার প্রয়োজন নাই এটা করার জন্য, ঠিক আছে? সো ওই একটা সমীকরণ দিয়েই কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে। 1 বাই কে 6.7 ইন্টু 10 ইনভার্স 4 আর ভেতরে আসতেছে ln 0.25 ডিভাইডেড বাই 0.15 762 সেকেন্ড। কার কার 762 সেকেন্ড আসছে বলো? দেখি, তোমাদের সাথে তো আমার অনেক মিলছে না। হ্যাঁ, 762 সেকেন্ড আসে। এটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 12.7 মিনিট। ইয়েস ইমরান, তুমি সঠিক বলেছ। 12.7 মিনিট পরে, 12.7 মিনিট পরে এটার ঘনমাত্রা 0.15 হয়ে যাবে। হ্যাঁ, জুয়াইরি আসছে। ইমাম হাসান ভাই একটু ঠিক করে ফেল। বুঝা গেল? সো এইভাবে জাস্ট দেখছো একটা সূত্রের ম্যাথ আসছে, একটা সূত্রে প্রথম ক্রম বলে দিছে। প্রথম ক্রমর আমরা বিক্রয়ের হার সমীকরণটা জানি। আসলে এই সমীকরণটা থেকেই এটা থেকে ওটা প্রমাণ করা যায়। আমরা ক্লাসে বিস্তারিত প্রমাণ করে দেখাবো না, ঠিক আছে? শূন্য ক্রমের জন্য সমীকরণটা কেমন হবে, প্রথম ক্রমের জন্য কেমন হবে, দ্বিতীয় ক্রমের জন্য কেমন হবে, ঠিক আছে? বিভিন্ন ক্রমের জন্য এই সমীকরণের ধরনটা চেঞ্জ হয়। ইনশাআল্লাহ ওইটা আমরা ক্লাসেই দেখাবো, ঠিক আছে? সো এবার আমরা এর পরের টপিকে যাই। কেপি কেসের যে ম্যাথগুলো আছে আমরা সেখানে যাই। খেয়াল করে দেখো, বুয়েট 22-23 আসা প্রশ্ন, ঠিক আছে? 22-23 আসা প্রশ্ন। নিম্নের উল্লেখিত পরিবর্তন সাপেক্ষে বিক্রিয়াটির সাম্যাবস্থার পরিবর্তন কোন দিকে যাবে তা উল্লেখ করো। দেখো 10 নাম্বারেরটা প্রশ্ন কি এরকম হইতে পারে? অ্যাকচুয়ালি ভাইয়া কেমিস্ট্রিতে হইতে পারে। এই জন্যই কেমিস্ট্রি হচ্ছে আমাদের একটা আশা জাগানিয়া সাবজেক্ট, বুয়েটের জন্য স্পেশালি। খেয়াল করে দেখো 1 নাম্বার কেজে তাপমাত্রা যদি আমরা বাড়াই তাইলে বিক্রিয়ার সাম্যাবস্থা কোন দিকে যাবে, এটা তোমরাই বলবা। দেখো বিক্রিয়ক হাইড্রোজেন সালফাইড, এটার সাথে তাপ দেওয়াতে বিক্রিয়াটা হয়েছে। তো শুরুতেই আমাদেরকে বলতে হবে যে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী। তো আমরা দেখে বুঝতেছি যেহেতু বিক্রিয়াটা তাপ শোষণ করে সামনের দিকে আগায়, তাই এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটা হচ্ছে তাপহারী। তো আমরা যদি তাপমাত্রা বাড়াই সেই ক্ষেত্রে সাম্যাবস্থা কি ডানে যাবে নাকি বামে যাবে? দেখি, অ্যান্সার তোমরাই দিবা। 100% শিওর যে তোমরা এটা পারো, তোমরা এটা জানো। ইভেন 9-10 এর একটা ছেলেও কিন্তু এটা সলভ করতে পারবে। বুয়েটে এই টাইপের কিছু ম্যাথ কিন্তু আসে। ইয়েস ইমরান সঠিক বলছো যে ভাইয়া বাম থেকে ডানে যাবে। ইয়েস 1 নাম্বার ডানে যাবে। আমরা জানি যে তাপহারী বিক্রিয়াতে যদি আমরা তাপমাত্রা বাড়াই, বেশি বেশি করে তাপ দিব, দেখো তাপ কিন্তু বিক্রিয়কের মধ্যে আছে। তো আমরা যত বেশি হিট দিব এই বিক্রিয়কের পরিমাণ বাড়বে, এতে করে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, তাই না? ডানে যাবে। 2 নাম্বারটা দেখো, আমরা যদি চাপ বাড়াই তাইলে কোন দিকে যাবে, এতটুকুই কিন্তু লিখতে বলছে, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিচ্ছু লিখতে বলে নাই, ঠিক আছে? তো 2 নাম্বার ক্ষেত্রে দেখো আমরা যদি চাপ বাড়াই, সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা এন এর ভ্যালু উৎপাদে আছে গ্যাসীয় মোল সংখ্যা 2 + 1 3 আর বিক্রিয়কে আছে 2, এটা হচ্ছে 1 অর্থাৎ গ্রেটার দেন 0 পজিটিভ। যদি পজিটিভ হয় অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয় সেই ক্ষেত্রে চাপ বাড়ায় দিলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? তোমরা সবাই জানো চাপ বাড়ায় দিলে সাম্যাবস্থা বামে যাবে।
কারণ যেদিকে মোল সংখ্যা বেশি সেখানেই চাপটা বেশি অনুভূত হবে, ঠিক আছে? সেদিক থেকে কম মোল সংখ্যার দিকে যাবে। 3 নাম্বার, আমরা যদি হাইড্রোজেন যোগ করি তাহলে কি হবে? দেখা যাচ্ছে হাইড্রোজেন উৎপাদের মধ্যে আছে, তাই না ভাইয়া? তো উৎপাদে যদি থাকে তো উৎপাদ বাড়ায় দিলে সাম্যাবস্থা বামে যাবে। এটা হচ্ছে বোকামি। আমরা চাই হাইড্রোজেন তৈরি করার জন্য, বরঞ্চ আমরা বাহির থেকে আবার কি করতেছি? হাইড্রোজেন দিচ্ছি। সো এটা তো আর হবে না, এটা ঘটনা উল্টা গেল। তারপরে আমরা যদি হাইড্রোজেন অপসারণ করি, হাইড্রোজেন সালফাইড যদি আমরা ভাইয়া অপসারণ করি, সো বিক্রিয়ক কমে যাচ্ছে। বিক্রিয়ক কমে গেলেও সাম্যাবস্থা ডান থেকে বামে যাবে। এবং সর্বশেষ যদি আমরা সালফার অপসারণ করি, সালফার তৈরি হওয়ার সাথে সাথে আমরা টেম্পারেচার কমাই দিব, অর্থাৎ অন্য একটা অন্য একটা কম্পার্টমেন্টে নিয়ে টেম্পারেচার কমাই দিব, সালফার সুন্দর করে কি হয়ে যাবে? সলিড হয়ে যাবে। আমরা জানি সালফারের গলনাঙ্ক প্রায় মনে হয় 357 ডিগ্রি নাকি 120 ডিগ্রি, যেন 119 ডিগ্রি। সালফারের গলনাঙ্ক কত? 119 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যদি 118তেও নিয়ে যাই বা 115 রাখি বা 100 ডিগ্রিতেও রাখি, তাও দেখা যাবে যে সালফারটা কি হয়ে গেছে? সলিড হয়ে গেছে। তো সালফার সলিড হয়ে জমা হয়ে যাবে আর বিক্রিয়া কন্টিনিউয়াস সামনের দিকে আগাইতেই থাকবে। তো এই ক্ষেত্রে সাম্যাবস্থা ডানে যাবে, ঠিক আছে? সহজ জিনিস। তো তুমি যখন এটা পড়বা একটু এরকম ভাবে ব্যাকগ্রাউন্ড নলেজটা জেনে কিভাবে কাজটা করা যেতে পারে এগুলা মাথায় রেখে এগুলা পড়বা, দেখবে যে রসায়ন অ্যাকচুয়ালি অনেক সহজ। আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার যাচ্ছি কোশ্চেন 5-এ। নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়াসমূহের সাম্যাবস্থা চাপ হ্রাস করলে, গ্যাসীয় আয়তন বৃদ্ধি করলে, চাপ হ্রাস করে গ্যাসীয় আয়তন আমরা বৃদ্ধি করছি, তার মানে একই কাজ। আমরা বাহির থেকে প্রেসারটাকে লো করে দিচ্ছি, বয়লের সূত্র অনুসারে গ্যাসের আয়তন বেড়ে যাবে। তো গ্যাসের আয়তন বৃদ্ধি করলে বিক্রিয়ার মিশ্রণে উৎপাদের মোল সংখ্যার কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো, ঠিক আছে? এটা কি বাড়বে নাকি কমবে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। সেটা আমরা ব্যাখ্যা করব। তার আগে দেখো কতটা সহজ প্রশ্ন। হ্যাঁ, যদি আমরা একবারে সবগুলো সলভ করতেছি তো একটা চ্যাপ্টারের, এই জন্য কিছুটা সহজ লাগতেছে, বাট সহজ কঠিন মিলায় ঝিলায় আসে। ধরো যে এই চ্যাপ্টার থেকে একটু সহজ আসছে, অন্য একটা চ্যাপ্টার থেকে জৈব যৌগ থেকে একটু ঘোরায় পেঁচায় একটা বিক্রিয়া দিছে। তো তোমাকে প্রিপেয়ার থাকতে হবে, বুঝছো? এইভাবে তুমি সলভ করো, দেখবা যে তোমার একটা কনফিডেন্স গ্রো করবে, ঠিক আছে? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সহজ প্রশ্ন ছিল, মানে লিটারালি এত সহজ প্রশ্ন যে বুয়েটে আসবে এটা আমরা অনেক সময় কল্পনাও করি না, বাট আসে। কেমিস্ট্রিতে এরকম সহজ প্রশ্ন আসে। সো এই ধরনের টপিকগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। এটা ডিরেক্ট লা শাতেলিয়ারের নীতি থেকে এই প্রশ্নগুলো আসছে। তো তোমাকে 100% ইম্পর্টেন্স দিয়ে লা শাতেলিয়ারের নীতিটা পড়তে হবে। এখনই দাগায় রাখো যে ভাইয়া এটা বুয়েটে আসে এখান থেকে। এখান থেকে কোথায় প্রশ্ন আসে? বুয়েটে প্রশ্ন আসে। কোন টপিক থেকে কোথায় প্রশ্ন আসে এটা তুমি বইয়ে সুন্দর করে লিখে রাখো। ওকে, সো বুয়েটে এখান থেকে প্রশ্ন আসবে। একটা অলরেডি আসছে আমরা দেখছি, 20-21 আসছে, 22-23 আসছে, 20-21 আসছে। সো এবার খেয়াল করে দেখো, আমরা যদি চাপ হ্রাস করি, চাপ যদি আমরা হ্রাস করে থাকি, তখন আমাদের দেখতে হবে যে ডেল্টা এন এর ভ্যালুটা কেমন। ডেল্টা এন, এই চাপ কি ডানে গেলে বাড়ে নাকি বামে গেলে বাড়ে এটা আমরা দেখব। তো এটা দেখা যাচ্ছে যে উৎপাদে কোনো গ্যাসীয় মোল সংখ্যা নাই, আর গ্যাসের সাথেই চাপের সম্পর্ক, আর বিক্রিয়কে আছে 1 মোল, সো -1। সো যতই আমরা বাম থেকে ডানের দিকে যাই তাহলে চাপ কমে যায়, তাই না? সো এবার তুমি যদি চাপ বাড়াও তাহলে বামে বেশি চাপের প্রভাব পড়ে, এবার বাম থেকে ডানে যাবে। এটাই হচ্ছে কমন সেন্স। আর আমরা যদি এক্ষেত্রে চাপ হ্রাস করে ফেলি তাইলে বোঝাই যাচ্ছে এই ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যার কিরূপ পরিবর্তন হবে? উৎপাদের মোল সংখ্যা কমে যাবে, তাই না? এখানে যেহেতু কোনো ডেটা দেওয়া নাই, তোমাকে কোয়ালিটেটিভ অ্যান্সারই করতে হবে। উৎপাদের মোল সংখ্যা কি হবে? কমে যাবে। সো এই ব্যাখ্যাটুকু তোমাকে লিখতে হবে, জায়গা অনুযায়ী তোমাকে ব্যাখ্যাটা লিখতে হবে, বুঝছো? যে যেহেতু বাম দিকের মোল সংখ্যা বেশি, ডান দিকের মোল সংখ্যা কম, গ্যাসীয় মোল সংখ্যা কম, সুতরাং চাপ বাড়ালে সাম্যাবস্থা ডানে যাওয়ার কথা, কিন্তু যেহেতু চাপ কমানো হচ্ছে সেহেতু সাম্যাবস্থা কোন দিকে যাবে? বামে যাবে। সাম্যাবস্থা বাম দিকে গেলে উৎপাদের মোল সংখ্যা কমে যাবে।
তাই না ভাইয়া? বোঝা গেল? কমে যাবে। এতটুকু কথা কিন্তু লিখতে হবে। 2 নাম্বার দেখো, বিক্রিয়কে ছিল 4 মোল গ্যাস, উৎপাদেও 4 মোল গ্যাস, সুতরাং এই ক্ষেত্রে মোল সংখ্যার কোনোই পরিবর্তন হচ্ছে না। এই ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যার কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। যেহেতু গ্যাসীয় মোল সংখ্যার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, সুতরাং চাপ আমরা বাড়াই বা কমাই কিছুই হবে না, সাম্যাবস্থার উপরে কোনো প্রভাব পড়বে না। আচ্ছা রিমি, তোমার টেস্ট পরীক্ষা। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার পরীক্ষাগুলো দাও, আর পরীক্ষা শেষ হইলে অবশ্যই এই সিরিজটা দেখবা। এখানে বিগত বছরে বুয়েটে যতগুলো প্রশ্ন আসছে চ্যাপ্টার ওয়াইজ লেকচার যাবে, ঠিক আছে? সো এগুলো করতে হবে, করলে মাথায় সেট হয়ে যাবে যে কোন টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সামনে গেলাম। এবার দেখো, নিচের উপাত্ত থেকে সাম্যাবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা এবং বিক্রিয়ার সাম্যাঙ্ক কেসি নির্ণয় করো। তোমাকে কেপি কেসি পড়তেই হবে। এটা ধরো যে 200% ইম্পর্টেন্ট ভাই, কেপি কেসি থেকে ম্যাথ কমন। এই চ্যাপ্টার থেকে 2টা ম্যাথ যদি আসে, একটা কেপি কেসি থেকে আসবে আর অন্য আরেকটা অন্য কোনো টপিক থেকে আসতে পারে, ঠিক আছে? এটা আসতে পারে লাসাতিলিয়ার থেকে, লাসাতিলিয়ার তো কেপি কেসির মধ্যেই। তো এটা আসতে পারে তোমার দ্রাব্যতা থেকে, এটা আসতে পারে তোমার বিক্রিয়ার হার থেকে, বিক্রিয়ার ক্রম থেকে, এই টপিকগুলোই ঘুরে ফিরে এই টপিকগুলোই, ঠিক আছে? সো কেপি কেসি আমরা একদম 100% ইম্পর্টেন্স দিয়ে পড়বো। কি বলে বাফার দ্রবণ আমরা 100% ইম্পর্টেন্স দিয়ে পড়বো, বিক্রিয়ার হার আমরা 100% ইম্পর্টেন্স দিয়ে পড়বো, ঠিক আছে? ভাইয়া মাঝখানে একটু গ্যাপ ছিল, টেস্টে ভালো করার জন্য রসায়ন সেকেন্ড পেপারে কোন চ্যাপ্টারগুলোর উপর বেশি ফোকাস করবো, যে চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পড়ছো, তাই না? টেস্ট পরীক্ষা তো চলতেছে তোমার, তো যে চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পড়ছো সেই চ্যাপ্টারগুলো আরেকবার পড়ো, ঠিক আছে? এবং তার আগে যেটা করবা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এইচএস এর প্রশ্ন সলভ করে যাও ওই চ্যাপ্টারগুলোতে। স্পেশালি আমি বলবো, যদি জৈব রসায়ন পড়া থাকে 100% জৈব রসায়ন তো পড়বাই, সেখান থেকে 3টা সিকিউ আসবে, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন। প্রথম 3টা একদম ছোটস্থ মুখস্থ করে ফেলো, তোমার 6টা সিকিউ কমন পড়বে এখান থেকেই। কথা লিখে রাখা হচ্ছে, শোভন ভাই আজকে বলছে যদি এটা না আসে তাহলে ভাইরে ধরবো, ঠিক আছে? তো এটা তুমি লিখে রাখো, এই 3টা থেকে দেখবা যে 6টা সিকিউ আসবে, চোখ বন্ধ করে 6টা তুমি ধরে রাখতে পারো। ওকে, তার জন্য কি করতে হবে, তুমি প্রিভিয়াস ইয়ারে যতগুলো প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে বিগত 5 বছরের প্রশ্ন সলভ করে ফেলো, ঠিক আছে? সিকিউ গুলা দেখবা যে কমন পড়ে গেছে, টেস্টে এগুলাই আসে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নই আসে। ওকে, নিচের উপাত্ত থেকে আমরা কি করব, এই বিক্রিয়াটার কেসি নির্ণয় করব। তো কেসি নির্ণয় করা তো ইজি, চলো আমরা বের করে ফেলি। বিক্রিয়ক ছিল এত, কেসি নির্ণয় করে বিয়োজন মাত্রা কোথায়, এটা কি বিয়োজন মাত্রা দেয় নাই তো? আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা, মানে কোশ্চেনে ছিল, জাস্ট এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, যদি এরকমই ছিল যে বিয়োজন মাত্রা নাইট্রোজেন 12% বিয়োজিত হয়, বিয়োজন মাত্রা দেওয়া ছিল 12% কি হয়, বিয়োজিত হয়। এই হচ্ছে কমপ্লিট প্রশ্ন। এবার তোমাকে কেসি বের করতে হবে, চলেন ভাইয়ারা আমরা কেসি নির্ণয় করি। সো এটা তো ইনিশিয়ালি দেওয়াই আছে, ইনিশিয়ালি এটা ছিল 2 মোল, এটাও কি 2 মোল, তাই না? ওকে, তাইলে এবার সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামে কি হবে দেখো, এই যে নাইট্রোজেন যা ছিল এইখান থেকে তোমার এক্স পরিমাণে কমে যাবে, বিক্রিয়ক বিক্রিয়া করবে। আর দেখো ভাইয়া উৎপাদ, সরি উৎপাদের এটা পরে, আগে আমরা বিক্রিয়াগুলো শেষ করি। 0.2 - 3x, এটা বুঝো কিনা দেখো, একটা নাইট্রোজেন বিক্রিয়া করতে করতে ভাইয়া 3টা হাইড্রোজেন বিক্রিয়া করে ফেলবে। সো এটা যদি x পরিমাণে বিক্রিয়া করে, হাইড্রোজেন বিক্রিয়া করবে 3x পরিমাণে, সো ওই 3x টুকু আমাদের বাদ দিতে হবে, আর অ্যামোনিয়া তৈরি হবে 2x এই পরিমাণে, এই পরিমাণে। তো শর্ত মতে দেখো, শর্ত দেওয়া আছে, শর্ত মতে নাইট্রোজেন 12% বিয়োজিত হয়, তো নাইট্রোজেনের বিয়োজন মাত্রা ভাইয়া 12, নাইট্রোজেনের বিয়োজন মাত্রা কি 12। এই যে বিয়োজন মাত্রা আলফা অফ নাইট্রোজেন, আলফা
তাই না? আমি একটু নিচে লিখি, দেখো আলফা অফ নাইট্রোজেন। সো নাইট্রোজেনের বিয়োজন মাত্রা কত হবে? ইনিশিয়াল মোল সংখ্যা বা ইনিশিয়াল পরিমাণ হচ্ছে 0.2 আর ভাঙছে এক্স, এই ভ্যালুটাই দেওয়া আছে 12%, মানে 0.12 নো, মনে পড়ছে, এটা 6% দেওয়া ছিল, 6% নাইট্রোজেন বিয়োজিত হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে 0.06। তাইলে এবার তোমার কাজ হচ্ছে বের করো কত আসে। 0.2 ইন্টু 0.06, 0.012। সো আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি। এক্স এর ভ্যালু পাওয়ার পরে এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো বসাবো। 0.12 যেটা আসে এখানেও বসায় দাও, এইখানেও বসায় দাও। বসায় দেওয়ার পর আমরা জানি কেসি সমান উৎপাদ আছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ঘনমাত্রা, যে ভ্যালুটা পাইছো এটাকে বসায় দাও। নিচে হচ্ছে ভাইয়া হাইড্রোজেন এবং নাইট্রোজেন। আমাকে তোমরা প্লিজ এটা বের করে জানাও ভ্যালুটা কত আসে। ইয়েস, 0.012, জুমাইরিয়া ঠিক বলেছো, এক্স এর ভ্যালু। তো এই ভ্যালুগুলা এখান থেকে আমরা মানে এখানে বসাই দিব, এখানে আমরা বসাই দিব। এগুলো হচ্ছে সাম্যাবস্থায় এদের পরিমাণ। সো অ্যামোনিয়া আছে 0.2 মাইনাস অ্যান্সার 188। ওইটা কতটুকু আছে? 0.2 মাইনাস 3 ইন্টু 0.012, ওইটা আছে 0.164। আর এইটা আছে 0.012 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 024। জাস্ট এই সবগুলা যদি তুমি এখানে বসায় দাও তাইলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়েস, 0.188, 0.164, 0.024, ঠিক আছে। ইয়েস, এবার আমরা কেসের সূত্রে বসায় দিই। 0.188 স্কোয়ার ডিভাইড বাই 0.164, এটা হচ্ছে হাইড্রোজেন, তারপরে কিউব। সোনারে ভাইয়া এই স্কোয়ার কিউব নিয়ে কিন্তু কখনোই গাফিলতি করা যাবে না। 0.024 স্কোয়ার হবে, 024 স্কোয়ার, আর এটা আছে 0.012, কত আসে? কত আসে? নুজহাত বলছে যে 0.694 আসে। না, দেখো অ্যামোনিয়া, আমি ভ্যালুগুলা দিয়ে দিচ্ছি এখানে। এটার উপরে হবে স্কোয়ার, আর নাইট্রোজেনের যেটা আছে 0.188, আর হাইড্রোজেনের আছে 0.164 তার কিউব। ঠিক আছে, ধর সবকিছু ঠিকঠাক আছে কিনা। 0.164 আর হচ্ছে এই ভ্যালুগুলা বসাইতে যাই ঝামেলাটা হয়। 188.694 আসছে, তাই না? সবার কি ঠিক আছে? হ্যাঁ, 0.694, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, 0.694। দেখছো কার কার
মানে কার জন্য অনেক মানে বেশি বা বড় একটা ভ্যালু আসছে। এত বড় ভ্যালু আসবে না ভাইয়া। কারণ তোমাকে দেখেই বুঝতে হবে যখন এটার বিয়োজন মাত্রা 6% মানে অল্প পরিমাণে বিয়োজিত হইছে। তো কখনোই এটা ১ এর বেশি যাবে না। এটা কমই থাকবে। সো এটা দেখেও কিন্তু বুঝা যায় যে আমার অ্যান্সারটা হইছে কিনা। তো তুমি ম্যাথ-ট্যাথ করে দেখলা কি যে অ্যান্সার যখন তুমি বের করছো, তোমার মাথায় সাথে, সাথে হিট করতে হবে যে ভাইয়া এই অ্যান্সারটা হয় নাই আমার। এই অ্যান্সারটা আমার হয় নাই। কারণ এত কম বিয়োজন মাত্রা থাকলে কখনোই কোনো রেজাল্ট কিন্তু ১৫০০ হবে না। বা হচ্ছে ১০০০ হবে না, ১০ হবে না, ২০ হবে না। ঠিক আছে? এটা অবশ্যই অনেক কম হবে। তো তুমি আরেকবার রিচেক করবা যে কোনটার ভ্যালু আমরা বসাইছি। উপরে অ্যামোনিয়ার ভ্যালু বসাইতে হবে, নিচে নাইট্রোজেনের, হাইড্রোজেনের ভ্যালু বসাইতে হবে। ঠিক আছে? সো বসাইলে 0.694 আমরা পেয়ে যাব। ওকে, ক্লিয়ার সবাই? আই থিংক ক্লিয়ার। এবার দেখো একটা ফার্নেসে 35% কার্বন ডাইঅক্সাইড এবং 65% মিথেন গ্যাস মিশ্রণ ব্যবহার করে 700 ডিগ্রি সেলসিয়াসে আমরা কি করলাম? স্টিলের উপর তাপ দিলে এটা মরিচা পড়বে কিনা নির্ণয় করো এবং দেখো বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়া দেওয়া আছে এটা। আয়রন প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে গ্যাস আর আয়রনটা সলিড। এইখান থেকে তৈরি হইল তোমার আয়রনের অক্সাইড প্লাস কার্বন মনোঅক্সাইড গ্যাস। বুঝো ঘটনা। সো এটা থেকে যখন এটা তৈরি হইল, আমরা দেখতে পাচ্ছি লোহার উপরে অলরেডি একটা মরিচা পড়ে গেছে, একটা অক্সাইডের আবরণ তৈরি হয়ে গেছে। সো যদি দেখা যায় বিক্রিয়াটা সামনের দিকে গমন করে, অর্থাৎ কে এর ভ্যালু যদি আমরা দেখি, এটা হচ্ছে তোমার কেসি অথবা কেপি। ইয়েস, কেসিটাই দেওয়া আছে। সো আমরা যে কোনো মুহূর্তে এটার বিক্রিয়া সহগ বের করব, অর্থাৎ কিউসি বের করব। ভাইয়ারে কিউসি বের করে যদি দেখি কিউসিটা প্রদত্ত কেসি এর থেকে বেশি দেওয়া আছে, প্রদত্ত কেসি এর থেকে যদি ভাইয়া বেশি দেওয়া থাকে, তাইলে এই বিক্রিয়াটা সামনের দিকে গমন করবে। আর সামনের দিকে গমন করা মানেই হইল এখানে লোহার উপরে একটা আস্তরণ পড়বে, মরিচা তৈরি হবে। দেখো কি সুন্দর কনসেপ্ট থেকে ম্যাথটা দিছে, বুঝছো? এটা খুবই সুন্দর একটা কনসেপ্ট ছিল। হ্যাঁ ভাইয়া, এটা রাসায়নিক পরিবর্তন। এই ম্যাথগুলো আমরা রাসায়নিক পরিবর্তন থেকেই নিয়ে আসছি। তো আমাদের শুরুতে কি বের করতে হবে? বিক্রিয়া সহগ কিউসি বের করতে হবে। কিউসি, আর কিউসি মানে একদম কেসি এর হুবহু সেম জিনিসটাই। কেসি হচ্ছে সাম্য অবস্থার জন্য উৎপাদন বিক্রিয়কের ঘনমাত্রার রেশিও, আর বিক্রিয়া সহগ হচ্ছে যে কোনো মুহূর্তে। এই যে এই মুহূর্তে এতটুকু আছে, আমরা এতটুকু নিয়ে নিচ্ছি কার্বন মনোঅক্সাইড, আর নিচে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সো কার্বন মনোঅক্সাইড আছে 65%, আর কার্বন ডাই অক্সাইড আছে 35%। 35%। সো এই দুইটার রেশিও কত আসে দেখো, 65/35। 65 divided by 35, 1.857। 1.857। সো ওই মোমেন্টে যতটুকু কার্বন মনোঅক্সাইড দেওয়া আছে, যতটুকু কার্বন মনোঅক্সাইড দেওয়া আছে, সেটা সাম্যাবস্থার থেকে আরো ভাইয়া বেশি দেওয়া আছে। কথা বুঝো? সাম্যাবস্থার জন্য এই ভ্যালুটা 1.43। অর্থাৎ সাম্যাবস্থায় যতটুকু কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড থাকলে এদের রেশিও 1.43 হবে, ওই অবস্থায় দেখো ভাইয়া তার থেকে আরো বেশি দেওয়া আছে। কার্বন মনোঅক্সাইড কি দেওয়া আছে ভাইয়া? বেশি দেওয়া আছে। সো বেশি দেওয়া থাকার কারণেই এই কিউস এর ভ্যালুটা বেশি আসছে। সো প্রত্যেকটা বিক্রিয়া চাই সাম্যাবস্থার দিকে গমন করতে। তো যেহেতু এখানে বেশি উৎপাদ দেওয়া আছে, এই বিক্রিয়াটা বাম দিকে গমন করবে। বিক্রিয়াটা কোন দিকে যাবে? বামে যাবে। ঠিক আছে, বামে যাবে। সো এবার তোমরা লিখে দিবা, যেহেতু এই বিক্রিয়ার কিউসি ওই মোমেন্টে উৎপাদের পরিমাণ সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণের চেয়ে বেশি, তাই বিক্রিয়াটা বাম দিকে যাওয়ার মাধ্যমে সে সাম্যাবস্থায় যাবে। ঠিক আছে, তো বিক্রিয়াটা কই যাবে? বামে যাবে। তো বিক্রিয়া যদি বামে যায়, মরিচা পড়বে না। মরিচা
পড়বে না। বুঝা গেল? ইয়েস, কিউসিআর কেসে যদি সমান হইতো, যদি ভাই সমান দেওয়া থাকতো, তার মানে অলরেডি বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে, বিক্রিয়ার সামনেও আগাবে না, পেছনের দিকেও যাবে না। ঠিক আছে, ওই বিক্রিয়ার হবে না। যদি পরীক্ষায় প্রশ্ন এরকম দিত যে কার্বন মনোঅক্সাইডের ঘনমাত্রা কত হলে, কার্বন মনোঅক্সাইডের ঘনমাত্রা কত হলে লোহার উপর মরিচা পড়বে তা নির্ণয় করো, এটাও কিন্তু বের করা যেত। বুঝছো? তোমরা কেউ কি এটা বের করতে পারবা? বের করে দেখো তো। এই প্রশ্নটা যদি আসতো যে 35% না দিয়ে যে কার্বন মনোঅক্সাইডের শতকরা পরিমাণ কত হলে এই বিক্রিয়ায় মরিচা উৎপন্ন হতো তা নির্ণয় করো, এটাও কিন্তু বের করা যাবে। একটু টাফ হবে, বাট এটা বের করা যাবে। দেখো কি সুন্দর একটা প্রশ্ন, কত হলে এটা হবে। সো মরিচা পড়ার শর্ত হচ্ছে বিক্রিয়াটাকে ডানে গমন করতে হবে। বিক্রিয়াটাকে কোন দিকে যেতে হবে ভাইয়া? সামনের দিকে যেতে হবে, ডানে যেতে হবে, তাই না? ডানে গেলেই লোহার উপরে মরিচা পড়বে। সো ডানে যদি যাইতে হয় তাইলে এই কিউসি এর ভ্যালুটা অবশ্যই অবশ্যই কিউসি এর থেকে কম হইতে হবে, তাই না? সাম্য অবস্থায় যতটুকু আছে সেইখানে যাইতে হবে। তাইলে আমরা এবার কিউসি এর ভ্যালুটা বসায় দিই। তাই কিউসি মানে কত? কিউসি মানে হচ্ছে ভাইয়া উপরে কার্বন মনোঅক্সাইড আর নিচে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই ভ্যালুটাই কার কম হইতে হবে? 1.43 এর কম হইতে হবে। দেখো তো ভাইয়া, এটাকে যদি এবার সমান ধরে ম্যাথ করো তাহলে তার থেকে কম হইতে হবে। সো আমরা যদি এটাকে সমান ধরে ম্যাথ করি, সমান ধরে যদি আমরা ম্যাথটা করি তাইলে কিন্তু এটা হয়ে যাবে। দেখো আমরা একটা কাজ করি, এটাকে আমরা যোজন বিয়োজন করে দিই। ঠিক আছে, উল্টাই এবার, এটাকে উল্টাই। কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বের করতে বলছে তো, আমরা যোজন বিয়োজন করলেই ওটা আমরা পেয়ে যাব। উল্টায় দিলে অসমতার চিহ্ন উল্টে যাবে, 1.43। এবার তুমি একটা কাজ করো, যোজন করো, জাস্ট যোজন করলেই হবে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্লাস কার্বন মনোঅক্সাইডের পরিমাণ আর ডিভাইডেড বাই কার্বন মনোঅক্সাইডের পরিমাণ 1.43 প্লাস 1 ডিভাইডেড বাই 1। দেখো এটা বুঝলা কিনা? এরপরে দেখো কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড এই দুইটা সমষ্টি হচ্ছে তোমার 100%। 100% মানে আমরা জানি 1 ডিভাইড বাই নিচে হলো কার্বন মনোঅক্সাইডের পার্সেন্টেজ, গ্রেটার দ্যান অর ইকুয়াল 2.43। 2.43। সো এবার আমরা যদি কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বের করতে চাই, আরই গুণ করে দিব, কার্বন মনোঅক্সাইড যাবে ওইখানে, তাহলে বাম পাশে আসবে 100% ডিভাইডেড বাই 2.43। 2.43 আর গ্রেটার দ্যান অর ইকুয়াল কোথায়? এইখানে, এইখানে। তার মানে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ হইতে হবে লেস দ্যান অর ইকুয়াল, ইকুয়াল হলে সাম্য অবস্থায় থাকবে, লেস দ্যান হলে বিক্রিয়া করবে। 100 কে 2.43 দিয়ে ভাগ করলে কত হয়? 100 কে ভাগ করা হচ্ছে 2.43 দিয়ে, 41.15। 41.15%, এই যে দেখো পার্সেন্টেজ থাকবে। সো কার্বন মনোঅক্সাইডের পরিমাণ 41%-এর কম হইতে হবে। খেয়াল করে দেখো, এই উৎপাদ বেশি থাকা যাবে না। এই কার্বন মনোঅক্সাইডটা যদি ভাইয়া 41%-এর কম হয় তখনই শুধুমাত্র এই বিক্রিয়কটা উৎপাদের দিকে যাবে, উৎপাদের পরিমাণ কম হইতে হবে। তাইলে বুঝো এই 1.43 এর তাৎপর্য কত বেশি। এই 1.43 দেখেই কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারি যে উৎপাদের ওই পরিমাণটা, ওই পদার্থটার পরিমাণ কত পার্সেন্ট হইলে বিক্রিয়া সামনের দিকে আগাবে।
ঠিক আছে, তাহলে আমি পুরোটা আরেকবার ক্লিয়ার করে দেই। দেখো বুয়েটের সুন্দর একটা প্রশ্ন বলা হয়েছে, খেয়াল করো, একটি ফার্নেসে 35% কার্বন ডাইঅক্সাইড এবং 65% কার্বন মনোঅক্সাইড গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়েছে। মিশ্রণটা ব্যবহার করে 700 ডিগ্রি সেলসিয়াসে স্টিলকে আমরা তাপ দিছি। স্টিল মানে হচ্ছে আয়রন, লোহা, অর্থাৎ লোহা ওটার মধ্যে আছে এবং এই দুটার মিশ্রণে আমরা তাপ প্রয়োগ করছি 700 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন হচ্ছে মরিচা পড়বে কিনা তা নির্ণয় করো। যারা এটার কনসেপ্টটা বুঝো নাই তাদের জন্য মরিচা পড়ার শর্ত কি? এই বিক্রিয়া দেখে আমরা বুঝতেছি বিক্রিয়ার বাম পাশে, বাম পক্ষে শুধু আয়রন ছিল আর ডান পক্ষে আছে আয়রনের অক্সাইড। এই আয়রনের অক্সাইড মানে হচ্ছে মরিচা, আমরা ধরতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মরিচা। সো এই বিক্রিয়া যদি সামনের দিকে গমন করে তার মানে এই আয়রন থেকে আয়রনের অক্সাইড তৈরি হবে। আর যদি সামনের দিকে গমন না করে, এই বিক্রিয়া যদি সামনে বা ডানে না যায়, তাইলে মরিচা তৈরি হবে না। প্রশ্ন বুঝছো কিনা? প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পারছো। সো এইবার যেহেতু একটা মোমেন্টের অ্যামাউন্ট দেওয়া আছে, এটা বলে নাই যে এটা সাম্যাবস্থা নাকি কোন অবস্থা। সো এই অ্যামাউন্টটাকে আমাদের কেসি এর সাথে মিলাইতে হবে। সো কেসি এর সাথে মেলানোর জন্য আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কিউসি। কিউসি হইল ভাইয়া যে কোনো মুহূর্তে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত বা পরিমাণের অনুপাত। সো ওই মুহূর্তে আমরা এই কিউসি এর মানটা বের করছি। ওই মোমেন্টে কিউসি এর মান বের করে দেখা গেল ওই ভ্যালুটা 1.87857, অর্থাৎ সাম্যাবস্থায় যতটুকু উৎপাদ আর বিক্রিয়ক থাকার কথা ওই মোমেন্টে তার থেকে বেশি উৎপাদ দেওয়া আছে, কম বিক্রিয়ক দেওয়া আছে। ভাইয়ারে উৎপাদ যদি বেশি থাকে মানে হচ্ছে এই বিক্রিয়া অনুযায়ী উৎপাদ যেটা কার্বন মনোক্সাইড, ভাইয়া এটা যদি বেশি থাকে তাইলে সাম্যাবস্থায় যাওয়ার জন্য এই বিক্রিয়াটা বাম দিকে গমন করবে, বাম দিকে যাবে। বাম দিকে যাওয়া মানে হচ্ছে এই বিক্রিয়ার হবে না, সামনের দিকে গেলেই শুধুমাত্র হওয়ার কথা ছিল। আর বাম দিকে যেহেতু এই বিক্রিয়াটা অলরেডি লেফট অ্যালাইনমেন্টে যে বসে আছে, সো এই বিক্রিয়া কখনোই সম্ভব নয়। আর বিক্রিয়া যদি সম্ভব না হয় মরিচাও পড়বে না। বুঝা গেল? মরিচাও পড়বে না। এখন যদি প্রশ্ন করা হয় যে মরিচা তৈরি হওয়ার জন্য কত পার্সেন্ট, মিনিমাম কত পার্সেন্ট বা ম্যাক্সিমাম কত পার্সেন্ট কার্বন মনোঅক্সাইড থাকা লাগবে, এই প্রশ্নটা মরিচা তৈরি হতে কার্বন মনোঅক্সাইড কতটুকু থাকতে হবে, কতটুকু মিনিমাম বা ম্যাক্সিমাম থাকতে হবে সেটা আমরা ক্যালকুলেশন করেই বুঝতে পারবো কতটুকু থাকতে হবে। এই প্রশ্ন যদি করে বসে 95% ছেলেপেলে আটকায় যাবে, কারণ ভাই তারা এটা নিয়ে অভ্যস্ত না। যদি না তারা এটা সলভ করে যায়, ফার্স্ট টাইম কোনো ছেলে এইচএসসি লেভেলের কোনো ছেলে এটা সলভ করতে পারবে না। তো তুমি এখন সলভ করে যাবা। কেমনে যাবা দেখো, যদি বিক্রিয়া হইতে হয়, যদি মরিচা পড়তে হয়, তাইলে এই বিক্রিয়াকে ভাইয়া ডানে যেতে হবে। ডানে গেলেই ডান পাশে আছে মরিচা। তো ডানে যাওয়ার শর্ত কি? আমরা প্রত্যেকে জানি ডানে যাওয়ার শর্ত হচ্ছে কিউসি, অর্থাৎ উৎপাদ যা আছে সেটা সাম্যাবস্থা থেকে কম থাকতে হবে। সাম্যাবস্থা থেকে কম থাকলে, ধরো সাম্যাবস্থা এতটুকু প্রয়োজন, তোমার আছে এতটুকু, তাহলে কি বিক্রিয়ার সামনের দিকে যে এটার পরিমাণ বাড়াবে? বাড়াইলেই তো সাম্যাবস্থা প্রাপ্ত হবে। সো আমরা কি করব? ডানে যাব। ডানে যাওয়ার জন্য কিউসি লেস দেন কেসি, বিক্রিয়া সহকের কনসেপ্ট আমরা জানি। সো কিউসি এর ভ্যালু আমরা জানি যে উৎপাদ বাই বিক্রিয়ক, তাই না? একটা একটা করে আছে, সো 1 1, এটাকে কম হইতে হবে কেসি এর চেয়ে। কেসি এর ভ্যালু 1.43। সো আমাদের যেহেতু বলছে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বের করা, সো আমরা কার্বন মনোঅক্সাইডটা যোজন বিয়োজন করে এটাকে বের করতে হবে। সো কার্বন মনোঅক্সাইডটাকে আমরা নিচে নিয়ে নিচ্ছি। নিচে নিলে দেখো আমরা যদি উল্টায় দিই, সরি আমি খুব ভুল করছি ভাই, এটা উল্টে যাবে, এটা মারাত্মক একটা ভুল হয়েছে। 1 বাই এটা হবে, 1 বাই এটা হবে, এটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে ভাইয়া। ওকে, তারপরে দেখো আমরা যোজন করা মানে হচ্ছে উভয় পাশে +1 যোগ করা।
সো 1.43 নিচে আছে, 1.43 নিচে আছে, উপরে যে 1 প্লাস 1.43 হবে, তাই না? 1 প্লাস 1.43 হবে। এখন আমরা একটু হিসাব করে দেখি যে এটা কত আসে। সো উপরে আছে 2.43 আর নিচে আছে 1.43, হলো? এটার ভ্যালু আসে হচ্ছে 1.699। 1.699 মানেই হইল 1.7। তুমি লিখো, ক্যালকুলেটরে যে আসে তাই লিখো, 699। সো এই কার্বন মনোক্সাইডটা বের করার জন্য এটাকে আমরা ডান পাশে নিলাম, আর 1.699 এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। 1.699 বাম পাশে নিয়ে আসবো। সো এবার আমরা দেখব এই ভ্যালুটা কত আসে। তো কার্বন মনোক্সাইড এটাকে কম হইতে হবে এই ভ্যালুর চেয়ে। তো কম হওয়া মানে কি? আমরা যদি বাম পাশে আনি এটার দিকেই চিহ্নটা থাকবে। সো আমরা যদি 100 কে 1.699 দিয়ে ভাগ করি তাহলে অ্যামাউন্টটা হবে 58.85%। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম। দেখো ভাইয়া, লেস দেন অর ইকুয়াল এর মানে কি? লেস দেন অর ইকুয়াল এর মানে হচ্ছে যে হয় এটাই হবে নয়তো তার থেকে কম হবে, তার মানে সর্বোচ্চ মান হইতে হবে এত। সুতরাং সর্বোচ্চ পরিমাণ লেস দেন অর ইকুয়াল মানেই সর্বোচ্চ পরিমাণ থাকতে হবে 58.85%। সর্বোচ্চ এই পরিমাণে থাকতে হবে। এর বেশি হয়ে গেলেই বিক্রিয়ার সামনের দিকে যাবে না, এর কম হলে বিক্রিয়ার সামনের দিকে যাবে। বলো বুঝছো কিনা? উৎপাদ যদি 58.85-এর কম থাকে তাইলেই বিক্রিয়াটা সামনের দিকে আগাবে এবং মরিচা পড়বে, বাট এর কম হইলে আর আগাবে না, সরি আর বেশি হইলে আর আগাবে না। বুঝছো কিনা? এটা কিন্তু একটা প্রবাবল কোশ্চেন, এরকম আসতেই পারে। তোমার ম্যাথের কনসেপ্ট দিয়ে তুমি এরকম একটা ইম্পসিবল সমস্যাকে তুমি সমাধান করছো। ক্লিয়ার আরফিন? একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, সো এই হচ্ছে আমাদের 20-21-এ আসা প্রশ্ন। যদি 25-26-এ এই প্রশ্নটাই চলে আসে তখন আমাকে একটু স্মরণ করো, ঠিক আছে? এবার আমরা সামনের দিকে আগাই। 1 লিটার আয়তনের একটি পাত্রে যখন 0.1 মোল PCl5 কে উত্তপ্ত করা হয়, সাম্য মিশ্রণের মোট চাপ হয় 4.38 × 10⁵ প্যাসকেল। চাপ দেওয়া আছে, দেখো মোট চাপ দেওয়া আছে। দিস ইজ এ ভেরি টাফ কোশ্চেন। যদি তুমি গতানুগতিক ধারায় চিন্তা করো, তোমাকে কোন ধারায় ভাবতে হবে? দেখো কিছু ক্লু দেওয়া থাকে, প্রশ্নের মধ্যেই কিছু ক্লু দেওয়া থাকে। মোট চাপ দেওয়া আছে, স্পেসিফিক কারোর চাপ দেওয়া নাই। সো সাম্য মিশ্রণের মোট চাপ হইছে এত। তাপমাত্রা যদি 450 কেলভিন হয় তাহলে সেই তাপমাত্রায় সাম্য ধ্রুবক কেপি এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা একটু দেখি বিক্রিয়াটা কি। আগে আমরা বিক্রিয়াটা দেখি। সো PCl5 কে নিছিলাম, এক কর্নারে ছোট্ট করে বিক্রিয়া লিখবা, পুরো জায়গাটুকু বাকি রাখবা তোমার ম্যাথ সলভ করার জন্য। সো দেখো আমরা PCl5 কে নিলাম, এটাকে উত্তপ্ত করলাম এবং সাম্যাবস্থায় উপনীত হইছে। PCl5 কে উত্তপ্ত করলে আমরা সবাই জানি PCl3 এবং Cl2 তৈরি হয়। সবগুলাই গ্যাস, আমি আর আলাদা করে গ্যাস লিখতেছি না। সো শুরুতে আমরা ধরে নিচ্ছি ইনিশিয়ালি, দেখো ভাইয়া আইসি টেবিল বলতে আমরা একটা টেবিলের কথা জানি। ইনিশিয়ালি কতটুকু আছে, চেঞ্জ কতটুকু হয়েছে, আর ইকুইলিব্রিয়ামে কতটুকু থাকবে সেটা আমরা বের করি। সো ইনিশিয়ালি যদি কোনো পরিমাণ দেওয়া না থাকে আমরা 1 ধরে নেই, আর যদি ভাইয়া পরিমাণ দেওয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। 0.1 দেখো দেওয়া আছে, 0.1 এই ক্ষেত্রে দেওয়া আছে 0.1 মোল পার লিটার, 1 লিটারে দেওয়া আছে, আর কোনো চিন্তা নাই। আর এটা শুরুতে থাকে না, এটাও থাকে না। যখনই এটা সাম্যাবস্থা প্রাপ্ত হয়, ইকুইলিব্রিয়ামে যে, একটু মনোযোগ দাও, ইকুইলিব্রিয়ামে যে 0.1 থেকে PCl5 কিছু পরিমাণে হ্রাস পাবে। এখানে কখনোই আলফা টালফা লিখবা না, এই বিক্রিয়ার নিচে যা লিখবা সব হচ্ছে এক্স, পরিমাণটুকু লিখবা। ওকে,
এবং আমরা দেখতে পাচ্ছি 1:1:1 অনুপাতে বিক্রিয়া করে। সুতরাং PCl5 যদি একটা ভাঙে, PCl3 ভাইয়া একটাই তৈরি হবে। এটা যদি x সংখ্যক ভাঙে, এটাও x সংখ্যকই তৈরি হবে, এটাও x সংখ্যক তৈরি হবে। সো আমরা এই সাম্য অবস্থায় তাদের পরিমাণটুকু পেয়ে গেলাম, এই পরিমাণটুকু আমরা পেয়ে গেলাম। সো আমরা যদি x এর মানটা বের করতে পারি তাইলেই কাজ শেষ। x এর মানটাই বের করা আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা এই মুহূর্তে। চলো আমরা সেটা বের করি। দেখো, এটা বের করার যাবতীয় তথ্য দেওয়া আছে। মোট চাপ, মোট মোল সংখ্যা, দেখো মোট মোল সংখ্যা আমরা জানি, মোট মোল সংখ্যা, টোটাল মোল সংখ্যা আমরা জানি 0.1 মাইনাস x প্লাস x প্লাস x। মোট মোল সংখ্যা হইল 0.1 প্লাস x। মোট মোল সংখ্যা আমরা জানি, প্রেসার জানি, আয়তন জানি, টেম্পারেচারও জানি। তাহলে কি আমরা এই সূত্র বসাতে পারবো না? মোট চাপ দেওয়া আছে, মোল সংখ্যা আমরা এখান থেকে বের করে ফেললাম, মোট মোল সংখ্যা, টেম্পারেচার দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে, কাজ শেষ। ওকে, সো প্রেসার কত দেওয়া? 4.38 প্যাসকেলে দেওয়া, আমরা এটাকে এটিএম এ নিয়ে যাচ্ছি। 4.38 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এটাকে আমরা নিয়ে যাব কোথায়? এটিএম এ। 101325 প্যাসকেল দিয়ে ভাগ করলেই এটিএম এ যাওয়া যায়। সো এটিএম এ নিয়ে গেলে 1 লিটার, লিটার এটিএম, আর কোনো সমস্যা থাকবে না। এন এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 0.1 প্লাস এক্স প্লাস এক্স। আর এর মান আমরা সবাই জানি লিটার এটিএম এর জন্য 0.0821 ইনটু কেলভিন তাপমাত্রা 450। সো এইখান থেকে কে আগে আমাকে এক্স এর মানটা বের করে বলতে পারবে? দেখি কে সবার আগে এক্স এর মানটা আমাকে বের করে বলতে পারবে। এখন আমি দেখব সেটা। 4.38 ইনটু 10 টু দি পাওয়ার 5, আর বাকি সব নিচে চলে আসবে, ডিভাইডেড বাই 101325 ইনটু 0.0821 ইনটু 450। তাইলে আমরা পেয়ে যাচ্ছি 0.1 প্লাস এক্স সমান হইল 0.117। সুতরাং এক্স এর ভ্যালু আমরা কত পাইলাম? যদি আমরা বাদ দেই 0.1 কে, 0.017 এত মোল বা লিটার। 1 লিটারে যেহেতু আছে, মোল পার লিটার আমরা বলতেই পারবো। তো 0.017 মোল পার লিটার। সো এখানে বসাই দিলেই তুমি কিন্তু প্রত্যেকটার পরিমাণ পেয়ে যাচ্ছ। তুমি শুরুতে কেসি বের করো ভাইয়া, কেসি বের করার পর কেসি সমান কেপি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, ওইখান দিয়ে কেপি বের করে ফেলবা। ঠিক আছে, সো এটার পরিমাণটা আমরা পেয়ে গেছি 0.1। দেখি 0.1 মাইনাস অ্যান্সার 0.083 আর এটার ভ্যালু তো আমরা পাইছি 0.017, এটার ভ্যালু 0.017। তাহলে দেখেন ভাইয়ারা, উৎপাদের পরিমাণ জানেন, বিক্রিয়কের পরিমাণ জানেন, সুন্দর করে কেসি বের করে ফেলবেন, কেসি। সো উৎপাদের মধ্যে কি আছে? 0.017 এক্স আছে, সো এক্স স্কয়ার, আর নিচে 0.1 মাইনাস এক্স। এই তো বসায় দিলেই কেসি এর মান বের হবে। ভাইয়ারা এই কেসি এর মান জানা থাকলে কেপি এর মান আমরা জেনে ফেলতে পারবো। কেসি সমান কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। পারা যাবে? এটা কি পারা যাবে? জহুরুল এইচএসসি 26, ইয়েস, তোমার জন্যই আজকের ক্লাসটা। নুসরাত তাবাসসুম রাইসা এইচএসসি 26, ইয়েস, আপনার জন্যই এই ক্লাস। ইমরান বলে দিছে 3.48 tan ইনভার্স 3। এটা কি কেসি নাকি কেপি, কোনটার মান? 3.48।
এটা tan ইনভার্স 3। সো এটা যদি কেসি হয়ে থাকে তারপরে কেপি এর মানটা বের করো। কেপি সূত্রে বসাই দিলেই হবে, তাই না? সো কেসি আর এর মান জানি, টি এর মানও জানি, ডেল্টা এন এর মান 1 + 1 - 1, সো এটা 1। তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করো। এটার সাথে গুণ করলেই হবে। 0.13 এটা হইল কেপি। তো দেখো বুয়েটে প্রশ্ন সহজ আসে, বাট এটা কিন্তু আমি বলবো না যে সহজ। যারা ফার্স্ট টাইম এটা সলভ করতে যাবে ভাইয়ার এটা একদমই সহজ না, ঠিক আছে? যারা ফার্স্ট টাইম সলভ করতে যাবে তাদের জন্য কিন্তু এটা কঠিন। সো এগুলো প্র্যাকটিস করে করে যাও, নানান অ্যাঙ্গেলের নানান টাইপের প্রশ্ন সলভ করো, দেখবা যে কোনো না কোনো একটা পড়ে গেছে, মিলে গেছে, টাইপ মিলে গেছে। তোমার ভ্যালু মিল হওয়ার দরকার নেই পরীক্ষার প্রশ্নে, তুমি টাইপ সেম টাইপের প্রশ্ন যদি পাও ওইটা দরকার আছে, ঠিক আছে? তখন তুমি ইজিলি সলভ করতে পারবা। সো আমরা কেপিকেসির অনেকগুলো ম্যাথ সলভ করলাম। কেপিকেসি থেকে প্রশ্ন আসবে, আমরা 12টা টাইপের কেপিকেসির ম্যাথ সলভ করাবো অ্যাডমিশনের ক্লাসে, 12টা টাইপের ম্যাথ, ঠিক আছে? সো এর মধ্যে এটাও থাকবে, আরো 10টা টাইপ তোমরা পড়বা ইনশাল্লাহ। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে কার কাছে? আয়নিক সাম্যাবস্থার কাছে, পিএইচ, আয়ন, আয়ন রিলেটেড কাজ করব। দেখো বুয়েট 16-17তে আসা একটা প্রশ্ন, হাইড্রোজেন আয়নের 5.6 এত মোলার ঘনমাত্রা বিশিষ্ট 500 ml আমের রসের সাথে হাইড্রোজেন আয়নের এত মোলার ঘনমাত্রা বিশিষ্ট এতটুকু কমলা লেবু রস মিশ্রিত করে ফলের রসের একটা মিশ্রণ তৈরি করা হলো। তো ফলের রসের মিশ্রণের পিএইচ কত হবে? সো দুইটা ডিফারেন্ট অ্যামাউন্টের সলিউশন দেওয়া আছে, এই দুইটার মিশ্রণের পিএইচ বের করতে বলা হয়েছে। সো পিএইচ বের করার জন্য একমাত্র পন্থা কি? এই সূত্র, -log of H+ এর ঘনমাত্রা। সো মিশ্রণে H+ এর ঘনমাত্রা কত, তুমি মাঝখানে একটা সুন্দর করে দাগ দিয়ে ডান পাশে ম্যাথটা সলভ করে আসো। তো আমরা যদি মিশ্রণে H+ এর ঘনমাত্রা বের করতে চাই, তাইলে টোটাল মোল সংখ্যা আমাদের লাগবে। প্রথম মিশ্রণে কত মোল ছিল, দ্বিতীয় মিশ্রণে কত মোল ছিল H+, আর প্রথম মিশ্রণের আয়তন কত, দ্বিতীয় মিশ্রণের আয়তন কত, তাই তো জিনিসটা? সো এইখান থেকে বের করে ফেলো, V1S1 প্লাস V2S2 ডিভাইড বাই V1 প্লাস V2। সো এখানকার ঘনমাত্রা জানা হয়ে গেলে আমরা জাস্ট ওইখানে বসায় দিব। সো প্রথমটা আমরা দেখতে পাচ্ছি 5.6 tan ইনভার্স 2 ইনটু 500 প্লাস এরপরেরটা 4.4 tan ইনভার্স 2। দেখো যেইভাবে বুয়েটে সলভ করো আমি ঠিক সেই ওয়েটাই দেখাচ্ছি, আর কিছু লিখতে হবে না, ক্যালকুলেটরে ম্যাথ সলভ করে অ্যান্সারটা বসায় দাও, ইনটু 500 আর নিচে টোটাল 1000, এটা 0.05 আসে তাই না? 0.05। সো এখানে বসায় দাও, মাইনাস লগ অফ অ্যান্সার কত আসে? পিএইচ 1.3। ফলের রসের মিশ্রণটি পানযোগ্য হবে কিনা? অ্যাকচুয়ালি 1.3 এর পিএইচ এর এগুলো আমরা খুব একটা খাই না, কারণ অনেক কম পিএইচ, বুঝছো? এত কম পিএইচ যে এটা আমাদের মুখের যে নর্মাল পিএইচ আছে, তোমরা জানো আমাদের লালা রসের পিএইচ হচ্ছে 6, আমাদের নর্মাল ফিজিওলজিতে মুখ গহ্বরের পিএইচ, এটা তোমার যে এক্সাক্টটা লিখতে হবে তা কিন্তু না, অ্যারাউন্ড 6 এর আশেপাশে। তো 6 এর আশেপাশে আমাদের নর্মাল, আমাদের বাক্কাল যে ফিজিওলজি আছে, অর্থাৎ বাক্কাল ক্যাভিটি আমরা এটাকে তো বলি মুখ গহ্বর। তো এই বাক্কাল ফিজিওলজির নর্মাল পিএইচ আমরা দেখতে পাচ্ছি 6, যেটা তোমার একটা বাফার সলিউশন দ্বারা নিয়ন্ত্রিত। আমরা জানি ট্যালিন থাকে,
তারপরে আরো অনেক কিছু প্রোটিন থাকে, ফ্যাট থাকে, সবকিছু মিলাই তোমার পিএইচটা 6 এর আশেপাশেই থাকে। তুমি যখন 1.3 বিশিষ্ট কোনো একটা সলিউশন খাইতে যাবা, এখানকার পিএইচ ইমব্যালেন্স হয়ে যাবে। ইমব্যালেন্স হওয়া মানে তোমার দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হবে, তোমার ইরিটেশন হয়ে যাবে, দাঁতের গালের আশেপাশে যে মাসলগুলো আছে, যে লেয়ারটা আছে, এখানে প্রচুর ইরিটেশন হবে, জ্বালা পোড়া করবে, গলা জ্বলবে। তুমি খাবা তো দেখা যাবে স্টমাকে যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, অ্যাসিডিটি শুরু হয়ে গেছে। সো এত কম পিএইচ এর কোনো সলিউশন আমরা নরমালি খাই না। এই জন্যই তোমার খুব বেশি সফট ড্রিঙ্কস খাইতে বলে না কেউ। সফট ড্রিঙ্কস এর পিএইচ অ্যারাউন্ড 3-4 এর কাছাকাছি থাকে, বুঝছো? 2-3-4 এরকম অ্যারাউন্ডে থাকে। সো যারা বেশি বেশি সফট ড্রিঙ্কস খায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইসোফেজিয়াল তোমার সমস্যা হইতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হইতে পারে, তারপরে দাঁত ক্ষয়প্রাপ্ত হইতে পারে খুব বেশি। ঠিক আছে? সো খুব বেশি অম্লধর্মী পদার্থ কিন্তু খাওয়া যাবে না। কথা বোঝা গেল? হ্যাঁ, OH আয়ন একটু ক্ষার মেশাইলে এটার ইয়েটা বাড়তো। ঠিক আছে? বাট এই সলিউশন তুমি খেতে পারবা না। ক্ষার মিশায় দিয়ে যদি একটু বেকিং সোডা মিশায় দিয়ে পিএইচ একটু বাড়ানো যাইতো তাইলে খাওয়া যেত। এখন আমরা 4, 5, 6 4 ও যদি হয় সেটা আমরা খাইতে পারবো। বাট 1.3 ইটস ট্রেমেন্ডাসলি লো এটার পিএইচটা। সো এটা অনেক বেশি অ্যাসিডিক, তাই এই মিশ্রণটা পানযোগ্য হবে না। বুঝা গেল? সো এই লাইনটা লিখে তুমি বলবা যে এত কম পিএইচ এর সলিউশন খাওয়া যাবে না। শেষ। এরপরে খাট থেকে প্রশ্ন আসছে, দেখো ঠিক সেম বছরই আসছিল। ইয়েস, সেম বছরেই 2টা পিএইচ এর ম্যাথ আসছে। একটা সার কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস চারপাশে ছড়ায় গেছে। এটা হয় মাঝে মাঝে এই আশুগঞ্জের যে জিয়া ফার্টিলাইজার আছে কোম্পানি, ওইটার আশেপাশে দেখা যায় যে অ্যামোনিয়া মাঝে মাঝে ছড়ায় যায়। আমি যখন একবার বাড়িতে যাচ্ছিলাম, এত ঝাঁঝালো গন্ধ পাইছি ভাই, নাক চোখ পুরা জ্বলা শুরু করে দিছে। ঠিক আছে? এই অ্যামোনিয়া প্রচুর পরিমাণে দ্রবণীয় পানিতে, পোলার দ্রবণে। তো এটা আশেপাশে যত তোমার মৎস্য খামার আছে, পুকুর আছে, ইভেন তোমার পাতার মধ্যেও তো পানি থাকে, তাই না? ওগুলাতে যে সহকারে সে দ্রবীভূত হয়ে পিএইচ ব্যালেন্সটা নষ্ট করে দেয়। সো এক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হয়। সো অ্যামোনিয়া গ্যাস নিঃসরিত হয়ে পাশের মৎস্য চাষের একটা পুকুরে স্বচ্ছ পানিতে দ্রবীভূত হলো। যদি দ্রবীভূত অ্যামোনিয়ার ঘনমাত্রা 0.01 মোলার এবং বিয়োজন ধ্রুবক এত হয়, তাইলে পুকুরের পানির পিএইচ কত? পুকুরটি মৎস্য চাষের উপযুক্ত হবে কিনা সেটাও লিখো। ওকে, তো বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, আমরা জানি এই অ্যামোনিয়া প্লাস পানি এটা মিলে কি তৈরি করে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম প্লাস এবং OH মাইনাস আয়ন তৈরি করে। সো এই OH মাইনাস আয়নের ঘনমাত্রাটুকু বের করতে হবে। বের করলে অটোমেটিক আমরা পিএইচ বের করে ফেলতে পারবো। তো এরকম সাম্য অবস্থায় ক্ষারের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক কেবি, ক্ষারের বিয়োজন ধ্রুবক এই যে বাম পাশে লিখো, কারণ আমাদের অনেক কিছু লিখতে হবে। বিয়োজন ধ্রুবক কেবি সমান উপরে কি উৎপাদের ঘনমাত্রা, তাই না? আচ্ছা, অ্যামোনিয়া দ্রবণের ঘনমাত্রা এটা দেওয়া আছে 0.01 মোলার। সো এখান থেকে কিছু পরিমাণে ভেঙে এটা এক্স পরিমাণে উৎপন্ন হবে, এটাও এক্স পরিমাণে উৎপন্ন হবে। সো উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। সো এক্স ইন্টু এক্স 0.01 মাইনাস এক্স। ঠিক আছে, এখন তোমরা জানো যেটা যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু খুবই দুর্বল একটা ক্ষার, সো এই ক্ষেত্রে আমরা এটাকে নগণ্য ধরে ফেলতে পারি, খুবই নগণ্য ধরতে পারি এটাকে। সেইখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার সমান কেবি ইন্টু সি, সি হচ্ছে তার ঘনমাত্রা। তো এই এক্স কতটুকু ভাঙলো, অর্থাৎ OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এই সূত্রটা দেখো তোমাদের কিন্তু অলরেডি আমরা পড়াইছি, রুট ওভার কেবি ইন্টু সি। এটা আসলে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকেই আসা একটা প্রশ্ন। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার OH মাইনাস এর ঘনমাত্রা জানা থাকলে POH আমরা বের করতে পারবো। POH জানা থাকলে আমরা PH ও বের করতে পারবো। তো PH সমান 14 মাইনাস POH, আর POH এর সূত্র আমরা জানি মাইনাস লগ অফ OH মাইনাস, বসায় দাও
একবারে সূত্রে বসায় দাও, একবারে সূত্রের মধ্যে বসায় দাও। 14 প্লাস, যখন বইটা সলভ করবা না, যখন সবকিছু তোমার জানা থাকবে, তুমি ধরো সব এরকম ভাবে সলভ করতে পারো, একটা প্রশ্ন আসবে আর ঝটপট করে তুমি সলভ করতেছো, কি মজাটা লাগবে খালি ভাবো। আমি মাঝে মাঝে ভাবি এখন যদি আমরা অ্যাডমিশন দিতে চাইতাম, তো প্রশ্ন আসবে আর একটা করে সলভ করবো, আসবে আর সলভ করবো। এমন হইতে পারে 600-তে 600 তুলে আসতে পারে কেউ, মানে যদি এই টিচাররা যে কেউ পরীক্ষার হলে বসে। যাই হোক, ও ম্যাথে আর ফিজিক্স আবার আটকে যেতে পারি, তো কেমিস্ট্রিতে 200-তে 200 এটা মাস্ট। 14 আর লগ রুট ওভার কেবি এর মান কত, 1.8 ইন্টু tan ইনভার্স 5 ইন্টু এটা 0.01, একবারে বের হয়ে গেছে 10.62। বাহ ইমরান, তুমি আগেই বের করে ফেলছো, সেরা। 10.62 যদি এত পরিমাণে পিএইচ হয়ে যায়, মাছ 8-এর বেশি পিএইচে বাঁচতে পারে না। মনে রাখবা, পিএইচ যদি 8-এর বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কোনো জলজ প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয়। সুতরাং ওই পুকুরটা মৎস্য চাষের উপযুক্ত নয়। যেখানে 11-র কাছাকাছি চলে গেছে, সেইখানে আর কোনোভাবেই মৎস্য চাষ করা যাবে না। ঠিক আছে, ওকে, সামনে আগাই। এইটা দেখো, বুয়েট 13-14-তে আসা প্রশ্ন। 25 ml 0.1 মোলার HCl কে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা টাইট্রেশনের সময় নিম্নে উল্লেখিত বিভিন্ন স্তরে পিএইচ এর মান বের করো। বিভিন্ন স্তরে পিএইচ এর মান বের করতে হবে। ওকে, যদি তুমি এত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, আর তুমি যদি এত পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, তাহলে কতটুকু হবে? তো এটা আসলে কিছুই না, দেখো এটা আরো সহজ। 13-14-তে আসছে, তো টাইট্রেশন করতে বলছে, এবং মিশ্রণের পিএইচ, আলটিমেটলি প্রশ্নটা কিছুই না, এটা হচ্ছে মিশ্রণের পিএইচ। টপিকের নাম লিখে রাখো, মিশ্রণের পিএইচ। এটাও একটা টাইপ, আমরা যখন পড়াবো এই টাইপ ধরে ধরে পড়াবো, মিশ্রণের পিএইচ। সুতরাং এই টাইপটাকে একদম 100% ইম্পর্টেন্স দিয়ে রাখো। এই টাইপ থেকেই দেখো প্রশ্ন আসছে, এটাও আসছে মিশ্রণের পিএইচ থেকে, এটাও আসছে, এটাও কিন্তু মিশ্রণের পিএইচ এর ম্যাথ। সো মিশ্রণের পিএইচ এতটুকু আছে HCl 25 ml ইন্টু 0.1 মোলার। সুতরাং আমরা বুঝতেই পারছি 2.5 মিলিমোল পরিমাণে H+ আছে। আর 1 নাম্বার সলিউশনে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়েছে। প্রথম ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড যতগুলো থাকবে OH- ততগুলাই থাকবে, যেহেতু এটা শক্তিশালী ক্ষার। তো 24.99 ইন্টু 0.1 মিলিমোল, মিলিমোল, মিলিলিটার ইন্টু মোলার মানে হচ্ছে মিলিমোল, মিলিমোল, তাহলে কতটুকু আসে? 2.499 মিলিমোল। এটা হচ্ছে প্রথম সলিউশনে, প্রথম দ্রবণে। তাইলে প্রথম দ্রবণে যদি তোমার এই OH- টুকুর পরিমাণ এতটুকু হয়, তাইলে H+ এর চেয়ে OH- কম আছে। ভাইয়া কতটুকু কম আছে? এটা আমরা বের করে ফেলতে পারবো। দেখো H+ আছে 2.5 আর OH- আছে 2.499। সো অবশিষ্ট থাকবে দুইটার বিয়োগফলটা। আর টোটাল আয়তন কত? টোটাল আয়তন হইল 25 প্লাস 24.99। ঠিক আছে, তো কতটুকু আসে? 2.5 মাইনাস 2.499 ডিভাইডেড বাই 49.99, তাই না? 49.99। তো এটা আসে 2 ইন্টু tan ইনভার্স 5, এটার ঘনমাত্রা 2 ইন্টু
tan ইনভার্স 5 মোলার। সুতরাং প্রথমটার পিএইচ মাইনাস লগ অফ অ্যান্সার 4.7 মানে 699 আসে 4.7। ইয়েস ইমরান, তুমি সঠিক বলেছো। আমার আগে ইমরান এটা সলভ করে আমাকে দেখাই দিচ্ছে। দ্যাটস গুড, ভালো। মিমো বললো একটা প্রশ্ন করতে চাই। অবশ্যই প্রশ্ন করবা, তোমাদের প্রশ্ন সলভ করার জন্যই তো এই প্রশ্ন সলভিং ক্লাসগুলো দেওয়া। তো প্রথম মিশ্রণে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ক্ষার কম আছে তাই পিএইচ দেখো 7 এর নিচে নেমে আসছে, পিএইচটা 7 এর নিচে নেমে আসছে। এরপরে সেকেন্ডটাতে খেয়াল করবা যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি দেওয়া, সুতরাং এই ক্ষেত্রে অবশিষ্ট OH মাইনাস থাকবে, নট H প্লাস। সো অবশিষ্ট OH মাইনাস কতটুকু থাকবে? একবারে যদি আমি বের করে দেই, OH মাইনাস অবশিষ্ট থাকবে যতগুলা OH মাইনাস আছে অ্যাড করা হয়েছে আর যতগুলা H প্লাস আছে। যেহেতু OH মাইনাস বেশি সেহেতু আমরা ওটাকে অ্যাড করলাম। সো H প্লাস ছিল 25 ml আর OH মাইনাস আমরা অ্যাড করছি 25.1 ml। সো এটা একটু বেশি। তো দেখো 2.51 মাইনাস 2.5 ডিভাইড বাই এখানে প্রায় 50.1, এটা হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা। তো এখানে কতটুকু আসে? 0.01, তাই না? 0.01 ডিভাইডেড বাই 50.1। দেখি কত দ্রুত সলভ করতে পারো। 996 ইনটু tan ইনভার্স 4 মোলার। সো ভাই এটা হচ্ছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। সো আমরা যদি পিএইচ বের করতে চাই 14 প্লাস লগ OH মাইনাস আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, দেখো এই গতি নিয়ে তোমাকে সলভ করতে হবে সবকিছু। লগ অ্যান্সার 10.3। ইয়েস ইমরান এবারও আমার আগে অ্যান্সার করেছে। নুজহাত তাবাসসুম এবারও আগে অ্যান্সার করে আমার আগে করেছো, এটা খুবই ভালো। স্পিড বাড়াইতে হবে। 10.3। সো এই দুইটার পিএইচ আমরা পেয়ে গেলাম। ওকে, ইজি। এটা দেখো বাফার থেকে প্রশ্ন। নিম্নলিখিত একটা মিশ্রণ তৈরি করা হলো, না বাফার না, সরি এটা বাফার না কারণ সবগুলোই শক্তিশালী ক্ষার, অ্যাসিড ক্ষার। একটা মিশ্রণ তৈরি করা হলো, এই মিশ্রণটার পিএইচ নির্ণয় করো। বইয়ের 17-18 প্রশ্ন। আরেকটা প্রশ্ন মিশ্রণের পিএইচ থেকে। বুঝছো কতটা ইম্পর্টেন্ট এটা? সো আমাকে যেটা করতে হবে, আমাকে শুরুতে H প্লাস এর ঘনমাত্রা বের করতে, মোল সংখ্যা বের করতে হবে যে কতগুলা H প্লাস আছে আর কতগুলা ভাইয়া OH মাইনাস আছে। সো H প্লাস কতগুলা থাকবে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড আছে আর HCl আছে। তো সালফিউরিক অ্যাসিড এর মোল সংখ্যা যা হবে তার দ্বিগুণ থাকবে H প্লাস। তো আমরা জানি একটা সালফিউরিক অ্যাসিডের মধ্যে দুইটা H প্লাস থাকে। আর HCl এর মোল সংখ্যা যা হবে তার সমানই H প্লাস থাকবে, তাই না? তার তুল্য সংখ্যা হচ্ছে 1। সেম ভাবে আমরা যদি OH মাইনাস বের করতে চাই তাইলে সোডিয়াম কার্বনেট যত মোল থাকবে তার দ্বিগুণ থাকবে OH মাইনাস, কারণ ভাইয়া সোডিয়াম কার্বনেট থেকে দুইটা OH মাইনাস তৈরি হয়। প্লাস আর কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যত মোল থাকবে ঠিক তত মোল OH মাইনাসও থাকবে, কারণ তার তুল্য সংখ্যা 1। এখান থেকে একটা OH মাইনাস তৈরি হয়। সো এখান থেকে H প্লাস এর টোটাল পরিমাণ বের করবা, OH মাইনাস এর টোটাল পরিমাণ বের করবা। ভাইয়া যেটা বেশি থাকে, যেটা বেশি থাকবে সলিউশনটা তার মতোই হবে। আমরা ধরে নিচ্ছি যে OH মাইনাস এর পরিমাণ বেশি, OH মাইনাস বেশি অ্যাড করা হয়েছে H প্লাস থেকে। তোমরা বের করবা, এখনই বের করবা যখন ক্লাসটা শেষ হবে। সো তখন কি করে ফেলবা? OH মাইনাস এর মোল সংখ্যাটা বের করবা, ঘনমাত্রাটা বের করবা। কেমনে ভাইয়া? কারণ যেটা এক্সট্রা আছে এটা তোমাকে বের করতে হবে। নিচে হচ্ছে টোটাল আয়তন, টোটাল আয়তন, আর সেখান থেকে তুমি পিএইচ বের করবা 14 প্লাস লগ OH মাইনাস। আর যদি H প্লাস বেশি থাকতো তাহলে তো ডিরেক্ট তুমি পিএইচটাই বের করে ফেলতে পারতা, তাই না? আচ্ছা ঠিক আছে, সো তোমরা সবাই এটা সলভ করবা। একই টাইপের প্রশ্ন, এটা হচ্ছে আবার বাফার থেকে আসছে। বাফার দ্রবণ কত? এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে পরে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়েছে। সো সোডিয়াম হাইড্রোক্সাইড 400 ml 0.1 ছিল, এটা 600 ml। তো দুর্বল অ্যাসিডটা একটু বেশি আছে। তো দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যদি বেশি থাকে তাইলেই বাফার দ্রবণ তৈরি হবে। তো এটা একটা বাফার দ্রবণ হবে। তো বাফারের পিএইচ কত বের করতে বলছে। এর চেয়ে সহজ আর কোনো ম্যাথই হয় না। চলো আমরা বের করে ফেলি। বাফারের পিএইচ সমান
pKa প্লাস লগ, এটা যেহেতু একটা অম্লীয় বাফার, অম্ল বেশি আছে, সো অবশিষ্ট অম্ল যতটুকু থাকবে, আর নিচে হচ্ছে তার কনজুগেট বেস কতটুকু তৈরি হইল, এটা হলো মাইনাস বাচ্চা, সেটা হলো Na, সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ছিল Na। সো পিকে এর ভ্যালু কত, 4.76 প্লাস লগ, খেয়াল করে দেখবা যে অ্যাসিটিক অ্যাসিড যতটুকু আছে এটা থেকে কিন্তু এটা বাদ যাবে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড যে বিক্রিয়াটুকু করবে। তো 600 ml 0.2 মোলার, এখান থেকে আমরা ওই ক্ষারের অংশটুকুকে বাদ দিব, 400 ml 0.1 মোলার। দেখো রে ভাইয়া, এই কনসেপ্টগুলো যদি তোমরা এইচএসসি এর আগেই শিখে ফেলতে পারো, এইচএসসি কে সোজা ডাল ভাত মনে হবে, এইচএসসি একদমই সহজ। আর যতটুকু নিচে বিক্রিয়া করবে ততটুকুই লবণ হয়ে উপরে যাবে। সো 400 ml 0.1 মোলার, একবারে এক লাইনে এই বাফার ম্যাথ সলভ করা যায়। এখানে যদি আরো 4-5টা ক্ষারও অ্যাড করতো তাও এটা এক লাইনে করা যেত। বাফার ম্যাথ সব আমরা এক লাইনে সলভ করব, ঠিক আছে? এই জিনিসটা লিখে রাখো যে শুভন ভাইয়া বলছে ক্লাসে বাফারের ম্যাথ এক লাইনে সব সলভ করে দেখাবে, যত টাইপের ম্যাথ আসুক না কেন, জাস্ট ওয়ান লাইন, ট্রাস্ট মি, একটা লাইনেই ম্যাথগুলো সলভ হবে। ঠিক আছে, এটা বের করবা যত আসে। 1 মোল অ্যাসিটিক অ্যাসিড এবং 1 মোল সোডিয়াম অ্যাসিডের সম্বলিত 1 লিটার দ্রবণে আমরা কি করলাম, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করলাম, তাহলে উৎপাদিত মিশ্রণটার পিএইচ কত হবে? তো দেখাই যাচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ছিল আবার সোডিয়াম অ্যাসিটেটও ছিল সমান পরিমাণে, হইলে এটা খুব ভালো হইতো, বাট এর মধ্যে আবার আমরা 4 গ্রামের সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে বসছি, তখন এটার পিএইচ কত হবে? ব্যাপারটা এমন হয়েছে যে সুন্দর অ্যাসিটিক অ্যাসিডের সাথে মিলে সোডিয়াম অ্যাসিটেট বাফার দ্রবণ তৈরি করে রাখছিল। তো আমরা বাহির থেকে কি করলাম, এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, অ্যাড করাতে এই সে যে অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এই অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেটে কনভার্ট হবে। তো মজার বিষয়, যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি অ্যাড করবা ঠিক ততটুকুই অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে কমে যাবে, যতটুকু কমে যাবে ঠিক ততটুকুই এটা বেড়ে যাবে। তার মানে ঘটনা কি, অম্লীয় বাফারে তুমি যদি ক্ষার অ্যাড করো, অম্লীয় বাফারে তুমি যদি ক্ষার অ্যাড করো, তাইলে যেটা হবে নিচের অম্লের পরিমাণটা, অ্যাসিড যেটা শুরুতে ছিল এটার পরিমাণটা কমে যাবে, কমে যাবে। আর এটার যে সল্ট ছিল এই সল্টের পরিমাণটা ভাইয়া বেড়ে যাবে। কতটুকু বাড়বে, তুমি যতটুকু হাইড্রোক্সিল অ্যাড করবা ঠিক ততটুকুই বাড়বে, হইলো না? আগে যতটুকু ছিল এটা কমে যাবে আর এটা বেড়ে যাবে। একটা লাইন, জাস্ট এক লাইন, ম্যাথ সলভ। এবার তুমি বসাও, যা যা আছে সবকিছু বসাও। তুমি কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো? 4 গ্রাম। সো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা তথা হাইড্রোক্সিলের মোল সংখ্যা W/M 0.1 মোল। সোডিয়াম হাইড্রোক্সাইড যত মোল, হাইড্রোক্সিল ঠিক তত মোলই থাকবে। 1.8 মাইনাস লগ 1.8 tan ইনভার্স 5 প্লাস লগ, শুরুতে 1 মোল করেছিল আর তুমি অ্যাড করছো হচ্ছে 0.1 মোল। অ্যান্সার কত আসে আমাকে জাস্ট বের করে বলে দাও। অ্যান্সার যত আসে ভাইয়া ততই। আচ্ছা, ইমরান বলেছে ভাই আগেরটার অ্যান্সার 1.3 আর এখনটার অ্যান্সার হচ্ছে 4.5, সেরা। ওকে, ভালো। এটা কত আসে? 1.3 আসে। 1.3 এত তো আসলে এত কম আসার কথা না। 4 এর আশেপাশেই থাকবে, এটা 4 এর আশেপাশেই থাকবে, সে 4.45 হইতে পারে, এটা হইতে পারে 4.45। আর এটা কত হবে? খুব বেশি একটা হেরফের হবে না, মাইনাস লগ 1.8 tan ইনভার্স 5 প্লাস লগ, উপরে যাবে হইল 1.1 আর নিচে 0.9। তো দেখো 4.83। আচ্ছা, এখনকারটা বলো নাই, আমি বুঝতে পারছি, এই জন্য এখানে লিখে দিয়েছি
4.83 এটা হচ্ছে ভাইয়া 4.83 অ্যাডমিশনের কেমিস্ট্রি সবথেকে মজা। এই যে আমি যে ম্যাথগুলো সলভ করতেছি জানো কি পরিমাণে ভালো লাগা কাজ করতেছে। এভরি টাইম আমি যতবারই নতুন নতুন কোনো প্রশ্ন সলভ করতে যাই তখনই এই ভালো লাগাটুকু কাজ করতে থাকে। তোমরা এইভাবেই একটা ভালো লাগা নিয়ে আসো। বেশি বেশি সলভ করো। যখন তুমি সলভ করতে পারবা, যে জিনিসটা তুমি পারো ওই জিনিসটা করতে মজা লাগে। আর যে জিনিসটা পারো না ওই জিনিসটা করতে ভালো লাগে না। সো তুমি পারার জায়গায় চলে যাও, পাড়ার মানুষের দলে যাও। ঠিক আছে? যারা পারে তুমি যেন তাদের একজন হও। আচ্ছা, শাহপরাণ বলছে যে ভাইয়া এইভাবে তো নাম্বার দেয় না। মানে আগেরটার কথা বলছিলাম যে এইভাবে তো নাম্বার দেয় না। আসলে এইচএসসি তে এ ধরনের ম্যাথ খুব একটা আসে না। বাট যদি আসেও তুমি এটা করে দিলে অ্যান্সার যদি করে দিয়ে আসতে পারো ভাই কেন নাম্বার দিবে না? আচ্ছা ১ নাম্বার হয়তো কমায় দিতে পারে। বাট এটা তোমার গায়ে মাখানোর দরকার নাই। তুমি জানো এইভাবে সলভ করা যায়। তোমার আল্টিমেট গোল হচ্ছে আচ্ছা কলেজে দিবে না। ভাই এইচএসসি তে ঠিকই দিবে। কারণ এইচএসসি তে নাম্বার দেওয়ার মতো করে জায়গা পায় না স্যাররা। যে কোথায় নাম্বার দিবে। সেইখানে একটা ছেলে যদি এটা সলভ করে দেখাইতে পারে কেন নাম্বার দিবে না? হ্যাঁ দিবে। ঠিক আছে? এটা নিয়ে চিন্তার কিছু নাই। আর তুমি তো এটা বিস্তারিত লিখতেও পারবা। কিছু বাংলা কথা লিখবা। বাংলা কথা লিখলেই তো হয়ে যাবে। তাই না? বাংলা কথা লিখলেই হবে যে আ নরমাল যে প্রসিডিউর আছে আমরা যেটা একাডেমিকে শিখাইছি তুমি ওইটাই ফলো করবা। বাট তুমি জানো অ্যাডভান্স স্টেপ গুলো তুমি জানো। বাফার থেকে আরেকটা প্রশ্ন দেখো বুয়েট ২১-২২ অর্থাৎ প্রত্যেকটা বছর প্রশ্ন আসতেছে। ১৯-২০ এ আসছে, ১৭-১৮ তে আসছে, তারপরে ২১-২২ এ আসছে, ১৯-২০ এ আসছে। সবসময় একটা করে প্রশ্ন আসেই। ঠিক আছে? সো এই প্রশ্নটা বুঝতে পারতেছো তো? যে তোমাদেরকে কোন জায়গাটা ভালো করে পড়তে হবে। সো এই প্রত্যেকটা প্রশ্ন ইনশাআল্লাহ আমরা আম আমাদের সামনে যে আসবে, যে কোর্স আসতেছে এলজিপিএ সামনে আসবে, তারপরে অ্যাডমিশন আসবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ধরে, ধরে সলভ করব। ঠিক আছে? তো আজকে অলরেডি আমাদের ক্লাস টাইম ছিল 8:30 9টা বেজে গেছে। ২ ঘন্টা এক্সট্রা হয়ে গেছে। সো আমরা জাস্ট ম্যাথ গুলা তোমাদেরকে দেখায় রাখি। যে এই ম্যাথ গুলা আসে। তোমরা স্ক্রিনশট নিয়ে যাইতে পারো। আর যারা অ্যাপে আছো এবং ওয়েবসাইটে আছো, দেখো YouTube এবং Facebook। YouTube এ ছেলেপেলেরা তোমরা ঝগড়া করতেছো। পড়াশোনার দিকে আমি দেখি না যে সবার খুব একটা মনোযোগ আছে। Facebook এও যারা আছো হয়তোবা ডানে বামে অনেক নোটিফিকেশন আসতেছে অথবা অন্য কোনো একটা আ বাটনে চলে যাচ্ছ। ভাই এটা না খুব ডিস্ট্রাক্টিং বুঝছো? তোমাদের যেটা করতে হবে তোমরা অ্যাপটা ডাউনলোড দিয়ে ফেলো। জাস্ট অ্যাপটা। অ্যাপের মধ্যে এভরিথিং সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে? অ্যাপে যখন ক্লাসগুলা করবা সেখানে কিন্তু ডিস্ট্রাকশন আসবে না। এই অ্যাপটা তোমাদের পড়াশোনার জন্যই ডিজাইন করা। ঠিক আছে? যারা Facebook এবং YouTube এ আছো তোমরা অ্যাপে সুইচ করো। সামনে ইনশাআল্লাহ করবা। এবং এই ম্যাথগুলা এখন চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই ম্যাথগুলা আমরা কথা দিচ্ছি প্রত্যেকটা ম্যাথ এলজিপিএ এবং সামনে যে আমাদের অ্যাডমিশন কোর্স আছে সেখানে আমরা শেষ করব। ঠিক আছে? তো আমি এটা সলভ করতাম যদি সময় আমাদের হাতে থাকতো। অলরেডি সময় ০.৫ ঘন্টা বেড়ে গেছে। তোমরা যদি চাও আমি সলভ করে দিতে পারি। বাট এই সময়ের জন্য আর দরকার নেই। তোমরা বুঝে গেছো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। দিস ইজ এনাফ। আপাতত এনাফ। এখন তোমরা তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে? তাহলে আশা করা যায় যে আমরা আজকের সলভিং ক্লাস এই ক্লাস থেকে আমরা অনেক কিছু বুঝলাম, অনেক কিছু শিখলাম। কিভাবে পড়তে হবে, কিভাবে সলভ করতে হবে। তারপর অ্যাডমিশন এ গেলে আমাদের স্পিড কেমন হবে। এই সবকিছুর একটা ওভারঅল ধারণা আমরা পাইছি। ঠিক আছে? আর যারা মাত্র জয়েন করছো যে আজকে ক্লাস ছিল জানতা না। অ্যাকচুয়ালি খুব বেশি একটা অ্যানাউন্সমেন্ট ও যে করা হয়েছে তা না। যারা নতুন আসছো তাদের জন্য আমি বলি, এটা তোমরা রেকর্ড দেখবা প্লাস হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা কিন্তু লেকচার পাবা। ঠিক আছে? বিগত বছরে অ্যাডমিশনে বুয়েটে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর সলভ ইনশাআল্লাহ আস্তে, আস্তে যেতে থাকবে। তোমরা অবশ্যই শিখর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। যারা Facebook এ আছো ফলো দিয়ে রাখো যাতে নোটিফিকেশন টুকু তোমাদের কাছে যায়। আর যারা অ্যাপে আছো তোমরাও
তোমাদের গ্রুপে HSC 26 LGP এর যে কোর্স গ্রুপটা আছে ওই গ্রুপ প্লাস শিখবর্ধিত গ্রুপে তোমরা নজর রাখবা, সামনের নেক্সট যখন ক্লাস হবে অ্যানাউন্স করে দেওয়া হবে, ঠিক আছে? আর ফেসবুকের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম একটা সিরিজ আসতে যাচ্ছে, তোমরা এটা সবার সাথে শেয়ার করো। যার সাথে তুমি শেয়ার করবা সেও উপকৃত হবে, ডেফিনেটলি উপকৃত হবে। তো সিরিজটা কি? বিগত বছরের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বুয়েটে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো সমাধান রিলেটেড এই সিরিজ তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখি, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করতে পারো। হ্যাঁ, প্রি অ্যাডমিশনে কয়টা চ্যাপ্টার পড়াবেন? প্রি অ্যাডমিশনে তোমাদের জৈব রসায়ন থাকবে, তোমাদের জৈব রসায়ন পুরোটা থাকবে না, তোমার কি বলে অ্যালডিহাইড কেটন আমরা এখনো ডিসাইড করি না অ্যাকচুয়ালি যে কতটুকু পড়াবো। তবে জৈব রসায়ন, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন প্রথম পত্র থেকে গুণগত, মানে 2-3-4 2-3-4 এইভাবে ইয়ে করে রাখো, মানে 3টা করে আমরা চ্যাপ্টার পড়াবো। যে চ্যাপ্টারগুলা পড়লে এইচএসসি তোমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ওই চ্যাপ্টারগুলো আমরা প্রি অ্যাডমিশনে কভার করে দিব, ঠিক আছে? আর তোমরা জানো প্রি অ্যাডমিশন মানেই হচ্ছে এটা কিন্তু ফ্রি পড়াটাই, তোমরা আগে ভাগে ভর্তি হয়ে যাও। তো প্রি অ্যাডমিশনের একটা এক্সট্রা কেয়ার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? তাইলে ফুললি শুরু হবে কবে এটা জানায় দেওয়া হবে, ঠিক আছে? ডেট খুব শীঘ্রই তোমাদেরকে জানায় দেওয়া হবে, এখনো সেই ডেট ফিক্স হয় নাই। তো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ এর পরের ক্লাসে দেখা হবে, এবং প্রি অ্যাডমিশন এবং এলজিপিএ তে তো দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।